প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, নিরাপদে আছেন। আমি রওশন নিপা R.71 এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। আজ আমার সঙ্গে একজন অত্যন্ত জনপ্রিয় বলবো অথবা অনেক পরিচিতি লাভ করেছেন যিনি অনলাইনে, অফলাইনে তার বিভিন্নভাবে তার অ্যাক্টিভিজম এর কারণে এবং তার আইনগত বিশ্লেষণ এবং অন্যান্য রাজনৈতিক বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তার বিভিন্ন মতাদর্শ বা প্রচারের ক্ষেত্রে আ সে ব্যারিস্টার নিঝুম মজুমদার আমাদের সঙ্গে আছেন। আমরা আজকে তার সঙ্গে কথা বলব। আপনারা আমাদের হেডলাইন যেটা দেখেছেন যে জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি কি আইনগতভাবে বাধ্য? যে কথাটা আজকে সারা বাংলাদেশে আসলে খুবই আলোচিত হচ্ছে এবং সবার একই প্রশ্ন যে জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে কিনা? যে তার ক্ষেত্রে অবশ্যই জামায়াত এবং অন্যান্য বিরোধী দল এবং সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অবশ্যই চাপ আছে। কিন্তু এখানে যে আইনগত ফারাকগুলো আছে সেসব বিষয় নিয়ে কথা বলব এবং আরো বিষয় নিয়ে কথা বলব। আমরা দেখেছি সারা বাংলাদেশে তৃণমূল কর্মীদের বিভিন্ন অফিস খোলা থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীর মধ্যে এক ধরনের উৎসাহ শুরু হয়েছে। তাহলে আওয়ামী লীগ কি সত্যি, সত্যি বাংলাদেশের মাঠে সক্রিয় রাজনীতিতে আবারও ফিরে আসছে কিনা সে বিষয়ে আমরা কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। আপনাকে স্বাগত আমাদের R.71 এর এই আয়োজনে। কেমন আছেন? অনেক অনেক ধন্যবাদ আপা। আছি আমি ভালো। আমি জাস্ট জুলাই সনদ নিয়ে কথা বলছিলেন, তো আমি জুলাই সনদটা একটু জাস্ট সামনে রাখছি জি। আপনার সাথে কথা বলতে, যাতে সুবিধা হয়। জি, আমাদের দর্শকদের আসলে মানে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক রকমের কথাবার্তা ঘুরে বেড়াচ্ছে যে, যেহেতু এটা হ্যাঁ ভোট পাস হয়েছে এবং বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে অতএব তারা বাধ্য। আবার বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সেটা ক্লিয়ার করছেন না। কিন্তু তৃণমূল কর্মী বা অন্যান্য মানুষের ক্ষেত্রে আমরা দেখেছি তাদের একটা নেগেটিভ বিষয় আছে। তো সেই বিষয়গুলো আবার সরকার বিশেষ করে আলী রিয়াজ আপনি খেয়াল করেছেন বোধহয়। তার সর্বশেষ হুম। যে প্রেস কনফারেন্স সেখানে বারবার তাকে প্রশ্ন করা হচ্ছিল যে জুলাই সনদ যে বিএনপি এটা বাস্তবায়ন করতে বাধ্য কিনা বা আইনগত কোনো বিষয় আছে কিনা। উনি ওই উত্তরটা এড়িয়ে যেয়ে এমনভাবে উত্তরটা দিলেন যে এটা হচ্ছে নৈতিকতার ব্যাপার। এটা হচ্ছে তারা যেহেতু স্বাক্ষর করেছে, এতটা সময় ব্যয় করেছে, সবাই মিলে যেহেতু এটা হয়েছে অতএব তারা আশা করে যে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে। তো এই জায়গায় আপনার আ আ বিশ্লেষণটা একটু চাচ্ছিলাম আমাদের দর্শকের জন্য। একটা সেকেন্ড, আমি একটু আম আচ্ছা, এখানে ১ম এ আমার মনে হয় আ আ একটু বোঝার ব্যাপার আছে আইনি দিকগুলো। সেটা জি, হচ্ছে যে আপনার জুলাই সনদটা কি জিনিস? এটা হচ্ছে ১ম এ আমরা যদি জানতে চাই। জুলাই সনদটাকে ওরা ইংরেজিতে আবার জুলাই চার্টারও বলছে। এরা বলছে যে গত ২০২৪ সালের ৫ অগাস্টে রাষ্ট্র ক্ষমতা দখল করবার পর তারা একটি অবৈধ সরকার গঠন করে। যেই সরকারের অস্তিত্ব বাংলাদেশের সংবিধান অনুযায়ী নেই। কিন্তু বাংলাদেশের সংবিধানের একটি অনুচ্ছেদকে কেন্দ্র করে তারা গঠিত হয়েছে বলে দাবি করছে। হুম, আমরা ধাপে, ধাপে জিনিসগুলোকে বিবেচনা করব। ঠিক জি, আছে? এই তারা যখন আ কথিত, অর্থাৎ যেটি বাস্তবে নেই কিংবা কল্পনায় আছে, সেরকম একটা সরকারকে গঠন করে, একটি অবৈধ সরকারকে গঠন করে তারা বলতে চাইলো যে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল যারা আছে তাদেরকে নিয়ে তারা একটি ঐক্যমত্য কমিশন তৈরি করলো। যেই ঐক্যমত্য কমিশন অনেকগুলো সেক্টরকে ভাগ করে সেসব সেক্টরে কি, কি সংস্কার আনবে সেটির একটি রূপরেখা দেওয়ার চেষ্টা করলো। সেটির সাথে বাংলাদেশের সাংবিধানিক যেই পরিবর্তন বা সংস্কার প্রয়োজন, সেই লক্ষ্যার্থে তারা রাজনৈতিক দলগুলো এগুলো সবই তাদের ভার্সন। আমি জাস্ট আপনার বলছি সামারিটা। জি, একত্রিত হয়ে তারা যেটা করলো সেটা হচ্ছে যে সংবিধানে কি, কি পরিবর্তন আনবে এটিকে তারা সামনে নিয়ে আসলো এবং একটা রূপরেখা দিল। তারা বিভিন্ন ইস্যুজে কথাবার্তা বলেছে। এই কথাবার্তা বলবার আগে সংবিধান সংশোধন সংস্কার বা সংবিধান সংস্কার কমিশন নামে একটি কমিশন খুললো, যেখানে আমি দুটো লোকের নাম মনে করতে পারি। আসলে ওই কমিটি তার কারা, কারা ছিল আমার খুব একটা যে খেয়াল আছে তা না। একজনের নাম হলো আলী রিয়াজ, যাকে আমেরিকা থেকে ধরে আনা হয়েছে, আমেরিকান সিটিজেন, এবং আরেকজন ব্যারিস্টার মঈন ফিরোজী। ব্যারিস্টার মঈন ফিরোজীর কথাটা এই কারণে মনে আছে,
কারণ মঈন ভাই আমার শিক্ষক ছিলেন। যদিও বয়সের পার্থক্য আমাদের খুবই ক্লোজ, উই আর ভেরি খুবই কাছাকাছি এইজের। কিন্তু মঈন ভাই ওই সময় যেহেতু আমরা ব্রিটিশ ল পড়েছি, ফলে উনি ইংল্যান্ড থেকে আসার পরে আমরা ওনাদের কাছেই আমাদেরকে পড়তে হয়েছে। আর কেউ ছিল না বাংলাদেশে। একটু বলে রাখা ভালো। যাই হোক। তো মঈন ভাইকে সেখানে দেখে আমি একটু অবাক হয়েছি। আমি জানতাম না যে মঈন ভাই জামাত শিবির করতো। সরি? আপনার ইন্টারনেটটা বোধহয় একটু ঝামেলা আছে। এটা হচ্ছে ফ্রিজ হয়ে যাচ্ছে একটু পরপর। ও এমন হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আম আমি একটু এটাকে ফিক্স করবার ট্রাই করছি। জি। ইনফেক্ট আমি আপনার কথাটাও এত আম কম শুনতে পাচ্ছি। ওকে। আম সেটাই বা কেন হচ্ছে তাও বুঝতে পারছি না। এখন কি আপনি আমাকে দেখতে পাচ্ছেন? আমি আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু কয়েক সেকেন্ড পর এটা ফ্রিজ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা সমস্যা। আচ্ছা। এখন যদি শুনতে পারেন তাহলে আমি কন্টিনিউ করি। জি, জি, তা কন্টিনিউ নাহলে আমি করেন। জি, কন্টিনিউ আচ্ছা। করেন। তো আল্টিমেটলি যেটা হয়েছে যে মঈন ফিরোজীকে সেখানে দেখে আমি অবাক হয়েছি। কারণ ব্যারিস্টার মঈন ফিরোজী যে একজন গুপ্ত শিবির এটা আমার কখনো জানা ছিল না। এটা আমি পরবর্তীতে শুনেছি যে পুরো ফ্যামিলি কেন্দ্রিকভাবেই তারা জামাত শিবিরের সমর্থক। তো আলী রিয়াজ কিন্তু কোনো আইনি ঘরানার কোনো ব্যক্তি না। আইনি তার কোনো নলেজ নাই। ব্যারিস্টার মঈন ফিরোজী মানে একেবারেই বলা যেতে পারে প্র্যাকটিসে মানে ১০০ তে ২ পাওয়ার মতো প্র্যাকটিস করে। তেমন কোনো প্র্যাকটিস-ট্যাকটিস কিছুই করে না। স্কুল কলেজে পড়ায় বাচ্চাদেরকে, ছেলেদেরকে সে পড়ায়। এবং বাংলাদেশে ধরেন আমি আমি জাস্ট আমার অভিজ্ঞতার কথা বলি। আমাদেরকে ক্রিমিনাল ল পড়াতেন। কি যে ভয়ংকর বাজে পড়াতেন! সেগুলো বলতে গেলে একটা রাত চলে যাবে। সেই লোককে যখন আমি দেখেছি যে কনস্টিটিউশনাল ল নিয়ে কথাবার্তা বলছে, এটা কিন্তু আমি কোনো ক্ষোভ থেকে বলছি না। আমরা না, যারা তাদের ছাত্ররা আছি আমরা প্রচুর হাসাহাসি করেছি। আমাদের গ্রুপগুলো আছে তো। যে মঈন ফিরোজী কনস্টিটিউশন দেখছে যে ক্রিমিনাল ড্যামেজ বোঝাতে ৪ টা ক্লাস নিতে হতো তাকে। ৫ মিনিটের একটা ঘটনা আমাকে ৪ টা ক্লাস নিতে হয়েছে তার। সো মঈন ফিরোজী যখন কনস্টিটিউশন নিয়ে কথাবার্তা বলেছে সেটা আমাদের জন্য বিস্ময়কর ছিল। এবং আলী রিয়াজ আমেরিকা থেকে এসে কারণ সংবিধানটা কিন্তু খুবই ট্রিকি একটা ম্যাটার। সংবিধানের ভাষা, কমা, দাঁড়ি, সেমিকোলন এগুলোর অর্থ আছে। তো এরা সংবিধান সংস্কার করেছে, তারপর ঐক্যমত্য কমিশনের কাছে প্রস্তাব করেছে। ঐক্যমত্য কমিশন ওই প্রস্তাবগুলোতে কেউ হ্যাঁ বলেছে, কেউ না বলেছে। উল্লেখ্য এই ঐক্যমত্য কমিশন বাংলাদেশের হাফ অফ দ্য পাবলিক যে দলটাকে সমর্থন করে তারাই সেখানে ছিল না, বাংলাদেশ আওয়ামী লীগ। এই হচ্ছে পুরো ঘটনার শানে নজুল আপনি যদি বলি আর কি সেটাকে। এবার লিগ্যাল ম্যাটারে আমি আসি। প্রথম ব্যাপার হচ্ছে আমাদের সংবিধানে গণভোটের প্রভিশনটা আসলে উঠিয়ে দেওয়া হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। আমি ধরে নিলাম পঞ্চদশ সংশোধনী যেহেতু আদালত সেটাকে আপনার এই যে সংসদে যেটা করা হয়েছে সেটাকে যেহেতু তারা বাতিল করে দিয়েছে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে ধরে নিলাম গণভোটটা বাংলাদেশে আছে, জি, আগের মতোই আছে। কিন্তু একটা গণভোট কে কল করতে পারে? গণভোট কল করতে পারে হচ্ছে একটি নির্বাচিত সংসদ। সেই সংসদে যখন মানে ৩ ভাগ যদি করেন, ৩ ভাগের ২ ভাগ যদি কোনো একটি বিষয়ে বলে যে এটার জন্য গণভোট নেওয়া হোক পাবলিকের কাছ থেকে, তখন আপনার এটা সম্ভব। ঠিক আছে? জি, পার্লামেন্টের বাইরে গণভোট নেওয়ার কোনো ধরনের সিস্টেম বাংলাদেশের সংবিধানে নেই। এখন আমি যে বারবার বলছি সংবিধানের কথা, আপনি আমাকে বলতে পারেন যে সংবিধানের কথা মানতে হবে কেন? এরা তো বিপ্লবী, এরা তো গণঅভ্যুত্থান করেছে। এটা তো আপনি আমাকে বলতেই পারেন, তাই না? আমার কথা হচ্ছে ৫ই অগাস্টের পরে এরা কি কোন ধরনের আলাদা সংবিধান দিয়েছে? বিপ্লবী কাউন্সিল গঠন করেছে, বলেছে যে বাংলাদেশের সংবিধান বাতিল, আমরা আমরা একটা প্রোক্লেমেশন দিলাম। এইটার একটা ইলাবোরেট প্রুফ হবে, এটাই হচ্ছে সংবিধান। এই ধরনের কিছু বলেছে? না, বিপ্লবী সরকার গঠন করেছে, নতুন কোন সংবিধান দিয়েছে? বরঞ্চ বাংলাদেশের বিদ্যমান যেই সংবিধান রয়েছে সেটির আলোকেই তারা কাজগুলো করতে চেয়েছে, শপথও নিয়েছে। জি, যদিও আমি তাদের এই শপথ গঠন তারা যেটার আন্ডারে অন্তর্বর্তী সরকার এনেছে ১০৬ নম্বর হচ্ছে সবই ত্রুটিপূর্ণ। আমি একটা করে আপনাকে লিগ্যাল ম্যাটার গুলো ওপেন করে দিব, যাতে করে খোলাসা করে দিব, যাতে আপনার দর্শকরা সহজে বুঝতে পারে জিনিসগুলো। ওকে। আমি প্রথমে আসি অবৈধ সরকার গঠন প্রসঙ্গে। এখানে দুটি মতামত আছে। আপনি জানেন যে এই কথিত সিলেকশন প্রসেসে
তুমুলভাবে পরাজিত হয়েছে ব্যারিস্টার, সরি উনি ব্যারিস্টার না, উনি অ্যাডভোকেট শিশির মনির। জি। অ্যাডভোকেট শিশির মনির আপনি গত কয়েক মাস ধরেই একটু আনে বানে বলার চেষ্টা করছে যে এই যে বিদ্যমান অন্তর্বর্তীকালীন সরকার বলে যাদেরকে বলা হচ্ছে, এরা 106 অনুচ্ছেদের বলে আসেনি, তারা হচ্ছে জনগণের বিপ্লবের মাধ্যমে এসেছে। আপনি কি এটা শুনেছেন, এরা যে এই হ্যাঁ। কথাটা বলছে? এই কথাটা শুনেছিলেন? বলছে, হ্যাঁ, এটা তারা বলেছে এবং এরপরে আবার বিভিন্নভাবে মানে একটা জোড়াতালি দেওয়ার কথা চেষ্টা করেছে যখন এটা নিয়ে প্রশ্ন করল। কিরকম জোড়াতালি দিয়েছে একটু আমাকে বলেন। পরে বলেছে যে না, বিপ্লব তো হয়েছে কিন্তু এটা একটা অভ্যুত্থান, মানে সেটা শুধু শিশির মনির না, সেটা আরো যখন মাহফুজ আলম যারা বিপ্লবের মাস্টারমাইন্ড, সেও যখন তো পরবর্তীতে এটা বিপ্লব না গণ অভ্যুত্থান এটা নিয়ে অনেক ধরনের, ফরহাদ মাঝহারেরও অনেক ধরনের প্রেসক্রিপশন আমরা শুনেছি এই বিপ্লব ব্যাপারটা নিয়ে। না, কিন্তু হঠাৎ করে আপনার এইটাকে বিপ্লব বলা শুরু করলো, আবার একই সাথে সংবিধানের অনুযায়ী শপথ নিল। এইটা কি আপনার কাছে একটু উইয়ার্ড লেগেছে? অবশ্যই উইয়ার্ড লেগেছে এবং সেই প্রশ্নটা তো আমরা করেছি যে একটা বিপ্লবের ক্ষেত্রে আমরা যতটা জানি যে ইতিহাসে তাদের নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকে। একটা রাষ্ট্রের পুরো খোল নলচে পাল্টে ফেলার নতুন ধরনের মতাদর্শের সরকার অথবা অন্য কোনো জায়গায়, বিশেষ করে মতাদর্শগত জায়গায় তারা তো কোনো জায়গায় আসেনি। যদি আমি সাধারণভাবে বসি, যারা হচ্ছে কোটা আন্দোলন করলো, বৈষম্য বিরোধী আন্দোলন, এরপরে আসলো এক দফার পরিবর্তন এবং এর মাঝখানে তারা তো কোনো বিপ্লবী যে পত্র থাকে, বিপ্লবের যে একটা নীতি বা আদর্শ বা যেটাকে জুলাই চার্টার বলতে পারেন, যারা যেটা যে একটা ঘোষণা যে আমি এই কারণে এই রাষ্ট্রের পুরো জায়গাটা চেঞ্জ করে একটা বিপ্লবী সরকারের জন্য বা বিপ্লব করছি যাতে আমরা পরবর্তীতে এই মতাদর্শের সরকারটা প্রতিষ্ঠিত করতে পারি। সেরকম কোনো কার্যক্রম আমরা দেখিনি। সে কারণে আমার জ্ঞান মতে এটা তো অবশ্যই কোনো রকম বিপ্লবের সরকার হতে পারে না। এটা সরকারের পতনের আন্দোলন বলতে পারেন পরবর্তীতে। যেটা কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার। আমি যদি ভুল না বলে থাকি। আচ্ছা, আমি আপনাকে একটু লিগ্যাল জিনিসগুলো অল্প, অল্প করে একটু হ্যাঁ, আমি বলতে থাকি। লিগ্যাল জিনিস বলতে পারব না। কিন্তু আমি এই আমি আপনাকে সার্বিক। একটু লিগ্যাল ম্যাটার গুলো একটু আপনাকে জি, বলতে থাকি। শুরুতেই আমি আপনাকে শানে নজুল বা কি হয়েছে পেছনের ঘটনাটা আমি আপনাকে বলেছি। জি। সেটা হলো যে এরা যখন ৫ তারিখে আ মনোযোগ দিয়ে শুনবেন একটু। এরা যখন ৫ তারিখে ক্ষমতা দখল করলো, কিছু চোর, টোকাই, তারপরে আপনার ডান্ডিখোর, ইয়াবাখোর এদের মাধ্যমে, জুতাচোর এদের মাধ্যমে যখন তারা এই ক্ষমতাটাকে দখল করলো, তখন ৩ দিন পরে মানে ওই ঘটনার ৩ দিন পরে তারা একটি সরকার গঠন করলো, যেটিকে আমি বা আমরা বা আমাদের মতাদর্শী যারা আছে তারা আমরা এটাকে, বা সুস্থ মানুষ যারা আছে, সুস্থ মানুষ, তারা এটিকে অবৈধ একটি অন্তর্বর্তীকালীন সরকার বলছে। জি। এখন প্রশ্ন আসতে পারে তারা কিভাবে সরকার গঠন করেছে? তারা সরকার গঠন করেছে আমাদের সংবিধানের যে ১০৬ নাম্বার অনুচ্ছেদ আছে, সেই ৬ নাম্বার ১০৬ অনুচ্ছেদের যেসব কথাবার্তাগুলো বলা আছে ওইটাকে ফলো করে। হুম, হুম। ১০৬ নাম্বার অনুচ্ছেদে কি বলা আছে? বলা আছে যে এমন ধরনের যদি সিচুয়েশন তৈরি হয়, যেখানে ধরেন আমাদের সংবিধানে সেটা বলা নেই, এরকম ক্ষেত্রে বা একটা জাতীয় সংকটপূর্ণ অবস্থাতে রাষ্ট্রপতি রেফারেন্স চাইতে পারে আপিলেট ডিভিশনের কাছে। আপিলেট ডিভিশন তখন তার মতামত প্রকাশ করবে। জি। আমার শব্দ চয়নগুলো খেয়াল করবেন। মতামত প্রকাশ করবে। হুম, হুম। অর্থাৎ অ্যাপিলেট ডিভিশন মেয়ারলি একটা মতামত দিতে পারে, প্রোভাইডেড কিছু রুলস, রেগুলেশন এবং কিছু নিয়ম নীতি পালিত হয়েছে এইটার সাপেক্ষে। এতটুকু বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। আচ্ছা। এই জিনিসটা করতে হলে অর্থাৎ অ্যাপিলেট ডিভিশন থেকে যদি একটা মতামত নিতে হয়, তখন তাকে বলতে হয় দেশের সমস্যাটা কি? এবং একটি পুরা ফুল বেঞ্চ ফুল হিয়ারিং করবে। একেবারে পুরাটা শুনবে, উভয় পক্ষের কথাবার্তা শুনবে। শোনার পরে তার একটা মতামত দিবে। এই মতামতটা আপনি কাজে লাগাতেও পারেন, আবার না, কাজে না লাগাতেও বুঝছি, পারেন। এটার ডিসক্রিশন আছে। এটা বাধ্যতামূলক নয়। বুঝতে বুঝছি। পারছেন? আচ্ছা। ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী তারা বলছে যে সুপ্রিম কোর্টে একটা ফুল হিয়ারিং হয়েছে। এই ফুল হিয়ারিং এর ভেতরে তারা আপিলেট ডিভিশনটা রায় দিয়েছে। সেই রায় কি বলছে আমি মনে হয় সেই রায়টা আপনাকে একটু যদি পড়ে শোনাই, জি। তাহলে মনে হয় দর্শকদের জন্য আরো বেশি সুবিবেচনা করা হবে। সেই রায় বলছে ৮-৮-২০২৪ একটি ভার্ডিক্ট দেওয়া হয়েছে। বলা হয়েছে
দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং মহামান্য রাষ্ট্রপতি বিগত 6 অগাস্ট 2024 তারিখে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন, এই পর্যন্তই আমি পড়ি, বাকিগুলো আমার পড়ার দরকার নাই। মাননীয় প্রধানমন্ত্রী কোনো পদত্যাগ করেননি। না। তাহলে এই যে অ্যাপিলেট ডিভিশন তার রায়ে বলেছেন যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এটা কিসের ভিত্তিতে বলেছেন? কোনো পদত্যাগ পত্র না দেখেই পদত্যাগের কথা বলেছেন? তার মানে হচ্ছে অ্যাপিলেট ডিভিশন মিথ্যা কথা বলেছে, এটাই তো দাঁড়ায়, তাই না? একদম। আচ্ছা, এই পদত্যাগ পত্র আছে কিনা এটার জন্য মহসিন রশিদ নামে একজন আইনজীবী একটা রিট পিটিশন করেছেন, তাকে কখনো সেটার জবাব দেওয়া হয়নি। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী সময়ে আমরা একটা খুব সিগনিফিকেন্ট একটা ঘটনা দেখলাম, সেটা হচ্ছে আমরা জানতে পারলাম আইএসপিআর একটি লিস্ট প্রকাশ করে যে 5 অগস্টের পরে কারা কারা সেনা হেফাজতে ছিলেন ক্যান্টনমেন্টে। সেখানে আমরা দেখতে পাই অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি, বিচারপতি ছিলেন। মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহিন সাহেব এবং আপনার এনায়েতুর রহিম, এই দুই প্রধান বিচারপতি, মানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আরেকজন গুরুত্বপূর্ণ বিচারপতি এনায়েতুর রহিম, দুজনই আপনার ক্যান্টনমেন্টের ভেতরে ছিলেন। তাহলে প্রধান বিচারপতি যেখানে আপনার ক্যান্টনমেন্টের ভেতরে ছিলেন, সেখানে ফুল হিয়ারিংটা হলো কিভাবে? আচ্ছা, আমি ধরে নিলাম হয়েছে, যুক্তির খাতিরে, তর্কের খাতিরে আমি তাও ধরে নিলাম যে একটা ফুল হিয়ারিং হয়েছে, একটা সেটা জুমে হয়েছে, ধরেন আমি সেটাও ধরে নিলাম। এখন আমার প্রশ্ন আসলো, এই যে রায়ের মধ্যে বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এটা তো মিথ্যা। মানে আপনি যদি অনেক কিছু ধরে নেন, মেনে নেন, সমস্ত দাবি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এটা মিথ্যা কথা। বিচারপতির বেঞ্চ বসেছে, এটাও মিথ্যে। এটা তো মিথ্যাই। তারপরও আমি যুক্তির খাতিরে আমি বেঞ্চ বসা পর্যন্ত মেনে নিচ্ছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এটা ব্যক্তিগত আমার নলেজ থেকে শুরু করে সারা বাংলাদেশ জানে। প্রধানমন্ত্রী বলেছেন অনলাইনে তার যে ভাষণগুলোতে, আমি তো কোনো পদত্যাগ পত্র জমা দেইনি। এবং রাষ্ট্রপতি পরে এটা নিয়ে অস্বীকার করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীকে যখন জঙ্গি হামলা করা হলো, মাননীয় প্রধানমন্ত্রীকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, অর্থাৎ 3টি বাহিনী, তারা সলা পরামর্শ করে তাকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। তার মানে তখনও তিনি দেশের প্রধানমন্ত্রী, তখনও তিনি আছেন, এখনো তিনি প্রধানমন্ত্রীই আছেন। ফুল প্রোটোকল দিয়ে, সবচেয়ে বড় একদম একদম সশস্ত্র বাহিনী তাকে কারা কারা গেছে আমি জানি, কিভাবে গেছে, মানে সমস্ত কিছুই আমি জানি, মানে আমার জানা হয়েছে। ফলে তাকে সেখানে নেওয়া হয়েছে প্রোটোকল সহ। ফলে এটা বলা যায় না যে তিনি পালিয়ে গেছেন, চলে গেছেন, মরে গেছেন, এগুলো তার বলা যায় না। সশস্ত্র বাহিনী তার নিরাপত্তাটা এইভাবেই দিয়েছেন। জি। আচ্ছা, ওকে, এইবার আমরা এতটুকু জানতে পারলাম যে ফরমেশন অফ দ্য গভর্নমেন্ট ওয়াজ কমপ্লিটলি ইলিগাল। যখন একটা গভর্নমেন্ট ইলিগাল হয়, তখন তার সমস্ত কর্মকাণ্ড ইলিগাল। এই ঘটনাটা বাংলাদেশের একটি রায় ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এটি হচ্ছে দুটি রায় দেওয়া হয়েছে। একটি হচ্ছে 5ম সংশোধনী বাতিলের রায়ে বিচারপতি তফাজ্জল হোসেন বলেছেন, আর তো অলরেডি বলেছি। তো এছাড়াও 7ম সংশোধনী যখন বাতিল করা হলো, এরশাদের শাসনামল অবৈধ ঘোষণা করা হয়েছে। আর 5ম সংশোধনী, যেটাকে আমরা বিখ্যাত ইটালিয়ান মার্বেল কোম্পানি লিমিটেড বা বিখ্যাতভাবে জানি যে 5ম সংশোধনী বাতিল, ওই রায়টার মধ্যে আমরা সেটা জানি। আপনারা জেনে রাখবেন, ইটালিয়ান মার্বেল অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট দিলে এই রায়টা আপনারা সবাই পেয়ে যাবেন। সেখানে আপনারা পড়ে নিলে জানবেন। আমার সুযোগ হয়েছে ওটার রিভিউ পিটিশন পর্যন্ত পড়ার, অর্থাৎ হাইকোর্টের রায় আমি পড়েছি, অ্যাপিলেট ডিভিশনের রায়ও পড়েছি এবং রিভিউ পিটিশনের রায়ও পড়েছি। অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ে এটা ডিসমিস হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার কারণে বঙ্গবন্ধুর অন্যতম খুনি মোস্তাক আহমেদ, খন্দকার মোস্তাক আহমেদ, পরবর্তী সময়ে বিচারপতি এস এম সায়েম এবং এর পরবর্তী সময় সামরিক শাসক জিয়াউর রহমান, তাদের 3 জনের আপনার যে সরকার তখন তারা করেছিল, সেগুলোকে অবৈধ ঘোষণা করা হয়েছে। আচ্ছা, এই রায়ের ফলেও একই জিনিসটা আমরা আনতে পারি যে এই ইউনূসের এই সরকারটি অবৈধ, ক্লিয়ার। এবং মার্শাল ল বলে কোনো ল নাই, এগুলো ওই সময়টাতে এসেছে। তো
এরা যদিও বলার চেষ্টা করেছে প্রফেসর হ্যান্স কেলসেনের একটা থিওরি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি কথা খুব ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রফেসর হ্যান্স কেলসেনের একটা আপনি মাঝে মধ্যে বেজে যাচ্ছেন, একটু ফ্রিজ হয়ে যাচ্ছে, ফলে আমি বুঝতে পারছি না যে ও আমারও কি একই দশা হচ্ছে কিনা। হ্যাঁ, আপনারও একই দশা হচ্ছে। কিন্তু আমার ফ্রিজ কেন হচ্ছে আমি ঠিক তো বুঝতে পারছি না। আপনি এখন আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনার কথা কিন্তু পরিষ্কারভাবে কোনোভাবে আটকাচ্ছে না। জি, হ্যাঁ? আচ্ছা, আমি আমার কথা কন্টিনিউ করি। জি। তো এই যে আপনার ৫ম সংশোধনী বাতিলের মাধ্যমে মোশতাক, সায়েম এবং জিয়াউর রহমানের আ আপনার পুরো তাদের সরকার যে অবৈধ ঘোষণা করা হয়েছে, এটিও আমাদের এই ঘটনাতে আপনি এপ্লাই করতে পারবেন। জি, এখন যেই সরকার কোনো সরকারই না, সেই সরকার যদি ঐক্যমত্য কমিশন ডাকে, সেই সেই সরকার যদি জুলাই সনদ নামে কোনো সনদ তৈরি করে, সেটা ভয়েড অ্যাব ইনিশিও, আইনের ভাষাতে বলে শুরুতেই বাতিল, ওকে। যার কোনো অস্তিত্ব নেই। এটা যদি আদালতে ওঠে, যদিও এই ম্যাটারটা আদালতে উঠেছে, আদালতের বিচারপতি রায় দিয়েছে যে না, এই সরকার বৈধ। এর একটা রায় নিয়েছে কেন জানেন? কারণ ভবিষ্যতে আমরা যখন আদালতে যাব, ওরা আগে থেকেই জানে, ফলে এটার একটা লিগ্যাল ম্যাটার তারা টেনে নিয়েছে। মজার ব্যাপার হচ্ছে, এই যে এখন অ্যাপিলেট ডিভিশন চলছে, সুপ্রিম কোর্ট চলছে, এটাও অবৈধ আমার দৃষ্টিতে। কিভাবে ওকে। অবৈধ? কারণ রিফাত, আপনি জানেন যে আহ, এই আপনার রিফাত ব্যারিস্টার। আহমেদ নামে একজনকে, ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের ছেলে, হুম। তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল, এবং সেটি খুবই ভয়ঙ্কর উপায়। বাংলাদেশের জাস্টিস সিস্টেমে এর থেকে ভয়ঙ্কর উপায় আর হতে পারে না। সেটা মববাজি। কিভাবে? শিবিরের যে সাদেক কাইয়ুম আছে, হাসনাত আব্দুল্লাহ যেটা আছে, আহ, এরা এরা মিলে একত্রিত হয়ে আদালতে একটা মব করে যে এখনই প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হবে। প্রধান বিচারপতি দুপুর 2টার সময় পদত্যাগ করে, তখন বলেছে সন্ধ্যা 6টার মধ্যে রিফাত আহমেদকে প্রধান বিচার করতে হবে। তারাই রিকমেন্ডেশন করেছে, তারাই বলছে যে রিফাতকে ছাড়া তারা মানবে না। তো রিফাতকে প্রধান বিচারপতি করে। এগুলো সবই ধরেন আমেরিকার সেট করা লোক এই মবের মাধ্যমে বলিয়েছে, আমেরিকান এমবেসি এগুলো মবের মাধ্যমে বলিয়েছে। যদিও ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ মুক্তিযুদ্ধের পক্ষের একজন ব্যক্তি ছিলেন, ঘাতক দ্বারা নির্মূল কমিটির 100 জনের মধ্যে একজন সদস্য ছিলেন, তার ছেলেটি যে একটা ভয়ঙ্কর পাকিস্তানি এবং তার ছেলেটি একটা ভয়ঙ্কর জামাতি হয়ে বড় হয়েছে, এটা জানতাম না। তবে এটাও ঠিক যে তিনি বাংলাদেশের প্রথম সমকামী প্রধান বিচারপতি ছিলেন। আপনারা হয়তো অনেকে এটা জেনে থাকবেন যে তিনি তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন, তিনি একজন গে ছিলেন। হ্যাঁ, ইন্টারেস্টিং। আচ্ছা, এটা হয়তো অনেকেই জানে না, বলে দিলাম। এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। বাংলাদেশের মতো একটা জায়গাতে একজন সমকামী প্রধান বিচারপতি ছিল, এবং বাংলাদেশের হুজুররা এই ব্যাপারে কোনো কথাই বলেনি। আমি আর তার পার্টনার কে ছিল সেটা সেটা এই প্রকাশ্যে হ্যাঁ, না প্লিজ। বলে আমি বিব্রতটা না করি। কিন্তু এটা জেনে রাখেন, আমার তথ্য 100% অথেন্টিক। হ্যাঁ, আমি আলতু ফালতু কথা কম বলি, বলি না, আসলে কম বলি মানে আমি বলি না। আচ্ছা, তো আলটিমেট না, আর এটা তারপরে নিয়ে যেটা আমার হয়েছে, কোনো ব্যক্তিগত সমস্যা নাই। কিন্তু ঠিক না, আছে। আমারও কোনো ব্যক্তিগত সমস্যা নেই, কিন্তু আমার মনে হয় জনসাধারণের উদ্দেশ্যে এটা জানা প্রয়োজন ওকে। যে রিফাত আহমেদ একজন সমকামী, এবং তার একটা ছেলে পার্টনার বাংলাদেশে আছে, তাকেও আমরা সবাই মোটামুটি চিনি। জি, হ্যাঁ, নাম বললেই চিনবেন। আচ্ছা, দরকার নাই। তো আলটিমেটলি সেই আলাপে যাব না। এখন কথা হচ্ছে যে এই বিচারপতি তখন আপনার বলেছে যে এই সরকার খুবই বৈধ, এই অন্তর্বর্তীকালীন সরকার, যদিও এগুলো ভবিষ্যতে কিছুই টিকবে না, কারণ শুরুটাই তাদের মানে অবৈধ। আচ্ছা, এইবার আপনি আসুন হচ্ছে এই যে জুলাই সনদ, বিএনপি, নির্বাচন, এগুলো। এখন আপনার প্রশ্নটা হচ্ছে, এই জুলাই সনদ কি বিএনপি, এখন যেহেতু একটি অবৈধ নির্বাচনের মাধ্যমে একটি অগণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশন হয়েছে, এই জায়গাতে কি বিএনপি এই জুলাই সনদ মানতে বাধ্য কিনা বা মানবে কিনা? এক্সাক্টলি। আহ আমি প্রথমে কিন্তু বিএনপির প্রতি, এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম, কতজন দেখেছে না দেখেছে বা তাদের হাইকমান্ড দেখেছেন কিনা, ওনারা এটা জানবেন না কেন? আমি তো ধরেন উনাদের যারা লয়ার আছে মানে বিএনপির, সেই লয়ারদের তুলনায় কত ছোট, প্র্যাকটিসের পরিসর কত কম, উনাদের কত অভিজ্ঞ। আমি বিএনপি হলো, বিএনপির অনেক ভালো ভালো লয়ার আছে না, জি, বিএনপির অনেক মানে বিদগ্ধ আইনজীবী আছে, তারাই জিনিসটা বোঝেন। আমি যদি বুঝতে পারি, আমার মতো চুনুপুটি বুঝতে পারলে উনারাও এটা বুঝবেন। তো আহ, ওনারা এটা বোঝেন যে তারা অবৈধ, এবং একটি অবৈধ, ওদের ভাগ্যটাই এত খারাপ যে জিয়া রহমানকেও আসতে হয়েছে এই অবৈধ পন্থায়, আহ বিএনপিকেও আসতে হয়েছে একই পন্থায়। কিরকম যেন একটা ইতিহাস, মানে বলে না যে ইতিহাসের পুনরাবৃত্তি, তাই হয়েছে। ইতিহাস ফিরে ফিরে আসে।
একদম একদম আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে 75-এর পরে যা হয়েছে 5ই আগস্টের পরে এক্স্যাক্টলি তাই হয়েছে। ঠিক বিএনপি কে এর মাধ্যমে আসতে হলো। এখন বিএনপির একটা ব্যাপার যেটা ছিল, বিএনপি হয়তো দাবি করতে পারতো যে আমরা এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে ইলেকশন করব না, কারণ বিএনপি জানে যে এটা অবৈধ একটা সরকার। এখন বিএনপির দরকার ছিল ক্ষমতা নেওয়া, যে ভাই আগে ক্ষমতায় আইসা নেই, তারপরটা পরে বোঝা যাবে। ফলে এই এই সংবরণ তো আর সবাই করতে পারবে না। হ্যাঁ, ওরাও জানে যে ওদের ফরমেশনটা বেঠিক, ভবিষ্যতে এটা আইনি কাঠামোতে চ্যালেঞ্জ হলে এটা টিকবে না। এটা একেবারে আজকে যে লয়াল স্টুডেন্ট মাত্র পড়তে আসলো সেও জানবে, এটা বুঝা বললেই হবে। আচ্ছা, এখন এই যে জুলাই সনদের যেসব ঘটনাগুলো আছে সেগুলো বিএনপি মানবে কি মানবে না, কি করবে কি করবে না, আমার কিছু প্রেডিকশন আছে। কিন্তু আমি আগে এই জুলাই সনদের ঘটনাগুলো আপনাকে একটু বলে নেই। এইটার একেবারে কোর জুলাই সনদে আমি চলে যাচ্ছি। জুলাই সনদ যারা এটা প্রস্তুত করেছে সেখানে আমি দেখতে পাচ্ছি যে এই ঐক্যমত্য কমিশনের সদস্য ছিল হচ্ছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এর একটি মিথ্যা তথ্য। ও অধ্যাপক ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইউনুস। ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ও কখনোই প্রফেসর হয়নি। ও আইনের কোনো ব্যক্তি না। অধ্যাপক আলী রিয়াজ সহসভাপতি। আলী রিয়াজও আইনের কোনো ব্যক্তি না। বিচারপতি এমদাদুল হক, ইনি একমাত্র আইনি ব্যক্তি সদস্য। আব্দুল মুঈদ চৌধুরী সদস্য। উনি কোনো আইনজীবী কিনা আমি জানি না, আইনজীবী থাকলে অবশ্যই লেখা থাকতো অ্যাডভোকেট আব্দুল মুঈদ চৌধুরী, আমি ধরে নিচ্ছি যে আইনজীবী না। ডক্টর ইফতেখারুজ্জামান, তাকে আপনি চিনেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একজন ব্যক্তি। মানে আমি যদি ভুল না করে থাকি একই ব্যক্তি, আবার ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন, তবে ইনিও আইনি ব্যক্তি বলে মনে হচ্ছে না। আরেকজন হচ্ছেন, নাম হলো সফররাজ হোসেন। নাম শুনেই বোঝা যায় পাকিস্তানি নাম। সফররাজ বাঙালির হবে এটা অবিশ্বাস্য ঘটনা। হ্যাঁ, সফররাজ, তারপরে হইতেছে মানে পাকিস্তানি নামগুলোর মতোই নাম। এখন এই কে আমি জানি না, কোত্থেকে এলো তাও জানি না। এরপরে নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। এই ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া আইনি ব্যক্তি কিনা তা আমার জানা নেই। পিএইচডি কি লয়ে করেছেন নাকি অন্য কোনো সাবজেক্টে করেছেন আমি জানি না, না জেনে বক্তব্য দেওয়াটা ঠিক না। তবে এইখানে বাংলাদেশের যে সংবিধান বিশেষজ্ঞ বলে যাদেরকে আমরা চিনি, প্রথিতযশা আইনজীবী ছিলেন ডক্টর কামাল হোসেন, শাহদিন মালিক, এই মানুষগুলোর চেহারা আমরা দেখতে পাইনি। কেমন মানে ইনারা তো খুবই, তাছাড়া কোনো প্রথিতযশা আইনজীবীর নামও নাই। তাহলে আপনি রীতিমতো একটা সংবিধান প্রস্তুত করে ফেলেছেন। আমি আপনাকে এটার ফ্রন্ট পেজটা দেখাই। আপনি রীতিমতো এই যে রীতিমতো আপনি একটি আইনি ডকুমেন্টস তৈরি করে ফেলেছেন, অলমোস্ট একটা নিউ সংবিধান। আপনি সেখানে বাংলাদেশের প্রথিতযশা কোনো সংবিধান বিশেষজ্ঞ নাই। আপনি মতামত নিচ্ছেন যেসব লোকদের, তাদের কোনো আইনি জ্ঞান নাই। আচ্ছা, তো এইখানে আপনার এই রূপরেখার মধ্যে গণতন্ত্র শব্দটি কোথাও নাই। মজার ব্যাপার হচ্ছে যে তারা বলছে যে এরা তাদের প্রস্তাবনাতে স্বাধীনতার ঘোষণাপত্রকে তারা পজিটিভ মর্যাদা দিয়েছে, অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্রকে তারা স্বীকার করেছে। জি, আস্তে আস্তে আমি কিন্তু কোর লিগ্যাল ডিসকাশনে ঢুকছি, বুঝবেন একদম। এখন কোনো মানুষ যদি স্বাধীনতার ঘোষণাপত্রকে পরিপূর্ণ মর্যাদা দেয়, এটা মেনে নেয়, তাহলে তিনি এটাও জেনে থাকবেন যে স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশের প্রথম লিগ্যাল ডকুমেন্টস এবং একটা শর্ট সংবিধান। এটা হচ্ছে সংক্ষিপ্ত সংবিধান ছিল আমাদের। একদম। স্বাধীনতার ঘোষণাপত্রকে যদি ওরা মেনে নেয় তাহলে স্বাধীনতার ঘোষণাপত্রের বড় ভার্সন হচ্ছে এখনকার সংবিধান। যেই দল বা যেই ঐক্যমত্য কমিশন স্বাধীনতার ঘোষণাপত্রকে তাদের ভূমিকাতে মেনে নিয়েছে, সেই ঐক্যমত্য কমিশন আবার সংবিধানকে মানে না। এটা খুবই কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? অবশ্যই। মানে ওদের প্রত্যেকটা কাজই হচ্ছে একটার সাথে একটা এত বেশি দ্বান্দ্বিক যে আপনারা অবাক হয়ে যাবেন যে আমি একটা বইয়ের এই কতগুলা পেজ আমি মানি, এই কতগুলা পেজ আমি মানি না। মানে বইয়ের রেফারেন্সটা দেওয়াটা হয়তো ঠিক হলো না। অনেক সময় অনেক লেখকের বক্তব্য এটা একটা ঠিক হতে পারে, একটা বেটি। আমি কি উদাহরণ দিব আপনাকে আমি জানি না, যে একটা পুরো হোল ঘটনার একটা অংশ মানি আরেকটা অংশ মানি না। জি, দুইটাই একই জিনিস, তাই না? আচ্ছা, তাহলে ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে যে এই সংবিধানে স্বাধীনতার ঘোষণাপত্রকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো স্বাধীনতার ঘোষণাপত্রকে স্বীকৃতি দিলে বঙ্গবন্ধু যে 26শে মার্চে স্বাধীনতার ঘোষণা দিয়েছে এটাকেও স্বীকৃতি দেওয়া হয়, কারণ এই স্বাধীনতার ঘোষণাপত্রেই তা লেখা আছে।
এবং ওইটার ভিত্তিতেই তো আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রটা আসলে এসছে। স্বাধীনতার ঘোষণাপত্রে পরিষ্কারভাবে তার 6 নম্বর পরিচ্ছদে লেখা আছে যে 25শে মার্চ দিবাগত রাত্রে বা 26শে মার্চে স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু দিয়েছেন। বঙ্গবন্ধুকে যেই পরিমাণ অপমান অপদস্থের মধ্য দিয়ে যেতে হয়েছে গত 2টি বছর, আবার একই দিকে আপনি স্বাধীনতার ঘোষণাপত্রকে এই কাঠামোর মধ্যে নিয়ে আসছেন, এইটাও কন্ট্রাডিক্টরি। আচ্ছা, এইখানে তারা যেটা করেছে সেটা হচ্ছে প্রথমেই তারা আঘাত করেছে আপনার নৃতাত্ত্বিক পরিচয়ের মধ্যে। হ্যাঁ, তারা বলেছে যে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাংলাদেশী হিসেবে পরিচিত পাইবে, নাগরিক হিসেবে। আমাদের আগে ছিল যে নাগরিক হিসেবে বাংলাদেশী আর জাতিগত ভিত্তি বা এথনিসিটি হিসেবে বাঙালি। জি, এটা উঠিয়ে দেওয়া হয়েছে, প্রস্তাব করা হয়েছে। এখন আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন যে আপনাকে যদি কেউ বলে আপনার জাতপাত কি, আপনি তো আপনার এথনিসিটিকে এটা নির্দেশ করছে। আমরা জানি মারাঠি, ইংলিশ, আমেরিকান, রেড ইন্ডিয়ান, আমরা জানি হচ্ছে চাকমা, মারমা, মগ, মুরং, এগুলা হচ্ছে প্রত্যেকটা মানুষের এথনিসিটিকে প্রকাশ করে। আমার নৃতাত্ত্বিক পরিচয় হচ্ছে আমি বাঙালি, আর আমার ভূখণ্ডগত আমার পরিচয় হচ্ছে আমি বাংলাদেশী। সিম্পল, খুব সোজা কথা। আমি এখানে একটু কথা না বললেই না, আমি জানি আপনি জুলাই নিয়ে কথা বলছেন। সেটা হচ্ছে এই তর্ক বা এই বিতর্কর জন্ম দিয়েই তো বাংলাদেশের যে বিএনপি নামক দলটির জন্ম হয়েছিল, বাঙালি বনাম বাংলাদেশে যে জাতীয়তাবাদের, তারা কি সেটারই ধারাবাহিকতাই আনছে বা ওইটাকেই মানে বেস করে আনছে কিনা? জানি অনেকগুলো জিনিস আসলে চলে আসে। আমি এই প্রস্তাবটা এনেছে ঐক্যমত্য কমিশন। এই প্রস্তাবগুলো এনেছে আলী রিয়াজের ঐক্যমত্য কমিশন। এগুলোতে মানে কি মানে না সেটা আবার রাজনীতিবিদরা সেখানে আপনার দিয়েছে, তাদের মতামত দিয়েছে। আচ্ছা, 3টি রাজনৈতিক দল এটার সাথে একমত নয়। এই 3টি রাজনৈতিক দল কারা সেটা একটু আপনার খুঁজে বের করতে হবে যে এটা কারা। হ্যাঁ, আমি ঠিক জানি না এখানে 3টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপি পড়ে কিনা। হ্যাঁ, এবার এখানে লেখা আছে যে 3টি রাজনৈতিক দল আপনার হ্যাঁ, এখানে রাজনৈতিক দলের না আপনার ক্রমিক নাম্বারও আছে 1, 2। এটা একটু হিসাব করলে বের হবে যে কারা কারা এটার পক্ষে ছিল, বিপক্ষে ছিল। ঠিক আছে, 29টি রাজনৈতিক দল ও জোট একমত, 3টি রাজনৈতিক দল ও জোট একমত নয়। ক্রমিক নাম্বার, রাজনৈতিক দলের ক্রমিক নাম্বার হচ্ছে 9, 15 এবং 28। এখন দেখতে হবে 9 নাম্বার ক্রমিকে থাকা রাজনৈতিক দলের নাম কি। আমি একটু দেখতে পারি যদি এটা পেছনে থাকে। আমি আসলে ওইটা দেখিনি যে ক্রমিক গুলো কি। 9 নাম্বার ক্রমিকে আছে গণফোরাম, তারা একমত নয়। 15 নাম্বার জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, তারা একমত নয়। আর 28 নাম্বার হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, এরাও একমত নয়, বাট বিএনপি একমত। তাহলে বুঝতে পারছেন? বিএনপির তো মূল, আমি যেটা বলছিলাম যে বিএনপি তো এই আদর্শগত ভিত্তিতেই তাদের রাজনীতি শুরু করেছে এবং তাদের দলের নামও কিন্তু বাংলাদেশী জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে আপনার 21 নম্বরে। তার মানে 21 নাম্বার যতগুলাতে থাকবে বুঝে নিতে হবে যে এরা এটার সাথে একমত হয়েছে, যে বিএনপি এটার সাথে একমত পোষণ করেছে। যারা ভূখণ্ডগত ভাবে তারা বাংলাদেশী, কিন্তু বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন, কিন্তু সংবিধানে যে জনগণ জাতি হিসেবে বাঙালি এই কথাটা উঠিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এইটা ছাড়াও আরো কোর ডিসকাশনে আসি আমি। এটা ছাড়াও আপনার লেখা আছে সংবিধান সংশোধন। সংবিধান সংশোধনের জন্য সংসদের নিম্ন কক্ষের 2/3 এবং উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন প্রয়োজন হবে। তবে প্রস্তাবনা সহ সুনির্দিষ্ট কতগুলো অনুচ্ছেদ যথা 8, 48, 56, 142 এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যা অনুচ্ছেদ 58(2) ক পরিচ্ছেদ হিসেবে সংবিধানে যুক্ত হবে। এই যে 142 নম্বর অনুচ্ছেদ, এটা কিন্তু গণভোট কিন্তু বাদ দেওয়া ছিল। এই কারণে তারা 142-কে এখন নতুন করে যুক্ত করতে চাইছে। তো যেই গণভোট সংবিধানে নাই সেই গণভোট তারা কল করেছে। এইটার সাথে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি এই উচ্চ কক্ষের ব্যাপারটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখানে এটাও বলা আছে অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহার উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। বিএনপি যদি তাদের রাজনৈতিক ম্যানিফেস্টোতে এটা বলে থাকে যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এগুলো নিয়ে তারা কথাই বলে নাই, তারা সংবিধানকে সমুন্নত রাখবে, সেই ক্ষেত্রে আপনার ওই প্রশ্নের উত্তরও চলে এলো যে বিএনপি চাইলে বিএনপি এগুলোকে বাস্তবের মুখ নাও দেখাতে পারে। ওরা বলার চেষ্টা করবে যে যেহেতু গণভোটে হ্যাঁ ভোট জিতেছে
ফলে তারা এই যে জনগণের কাছে তারা যে ওয়াদা করেছে এই জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে, এইটার কোনো রকমের বাধ্যবাধকতা বিএনপির নাই। আমি যদি এই ইলেকশনটাকে যুক্তির খাতিরে ধরে নেই ইলেকশন হয়েছে, যুক্তির খাতিরে ধরে নেই অবৈধ না, সেই আলাপটা আপনাকে আমি দিচ্ছি। আমার দৃষ্টিতে এটা কোনো সরকারও গঠিত হয় নাই, ইলেকশনও গঠিত হয় নাই, নাথিং। তারপরেও সাধারণ পাবলিকের বোঝার সুবিধার্থে আমি এই কথাগুলো বলছি। ফলে আপনি আমাকে যে প্রশ্ন করেছেন যে বিএনপি বাধ্য কিনা, উত্তর হচ্ছে বিএনপি বাধ্য না। কিন্তু পলিটিক্যালি বিএনপিকে বাধ্য করবার জন্য জামাত এবং এনসিপি এরা একটা বড় ধরনের আন্দোলন করবার চেষ্টা করবে, এটাও আপনি জেনে রাখেন। এখন বিএনপি কিভাবে এটা সামাল দিবে বা বিএনপি এটাকে কিভাবে ট্যাকেল দিবে আমি শিওর না, তবে আমি যেটা বুঝতে পারছি বিএনপি এক ধরনের ঐক্যমত্যে যাবে, মানে উইন উইন সিচুয়েশনে যাবে, ম্যানেজ করা ট্রাই করবে। এবং আজকের ঘরটাতে সেটা আরো বেশি স্পষ্ট। তারেক রহমান আজকে আপনার নাহিদের বাসায় গেছে, আজকে তারেক রহমান জামাত ইসলামী শফিকের বাসায় গেছে। বুঝতে পারা যাচ্ছে যে যেই নির্বাচনের পরবর্তী সময় বিএনপির নেতাকর্মীরা যে জামাত এবং এনসিপির আপনার যে উগ্রবাদীদেরকে যে পেটানো পিটিয়েছে বা তাদের উপর একটু চড়াও হয়েছে, এইসব জিনিসগুলোকে একটু মোলায়েম করবার জন্য তারেক রহমান এই কাজটা করেছে যে না আমরা একসাথেই আছি। যদিও আপনি জেনে রাখেন যে বিএনপির মধ্যে একটা বড় ধরনের অসন্তোষ রয়েছে এই জামাত এবং এনসিপির ব্যাপারে, যেহেতু তাদের নিজস্ব ব্যাপার আমি আর এটাতে মন্তব্য করব না। এখানে সংবিধান বিলুপ্তি স্থগিতকরণ, এখানে একটা ব্যাপার রয়েছে যে আমাদের এই সংবিধানে একটা প্রভিশন যুক্ত করা হয়েছিল 111 এর পরে, যখন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। সেখানে বলা হয়েছিল কেউ যদি অবৈধভাবে আপনার সংবিধানের পরিবর্জন করে দেশ দখল করে তাহলে তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। এটা উঠিয়ে দেওয়া হয়েছে। এই আমাদের মাধ্যমে এটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি এরকম হচ্ছে তাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা এই লাইনটাকে যোগ করেছে। একদম একদম। এবং আপনি একটা ফ্লাড গেট ওপেন করে দিচ্ছেন, অর্থাৎ সামরিক বাহিনী যে কোনো সময় পাকিস্তানের মতো ক্ষমতা দখল করতে পারবে, তাদের কোনো বিচার আচার কিছুই হবে না। বুঝতে পারছেন? তাদের বিচার আপনি করতে পারবেন না। বলছে যে কেউ যাতে জবরদস্তি ক্ষমতা দখল করতে না পারে সেটার ম্যান্ডেট হচ্ছে জুলাই সনদ। না, এখানে আপনার আছে, আমি আপনাকে তাহলে একটু ভালো করে বুঝাই। জি, দেখেন আমি সংবিধানটা একটু নিয়ে নিচ্ছি। জি, আচ্ছা, এখানে বলা হয়েছে যে সংবিধান বিষয়ক অপরাধ ও সংবিধান সংশোধনের সীমাবদ্ধতা বিষয়ক বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ 7 ক এবং 7 খ বিলুপ্ত করা হবে। এইটার ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি এটার সাথে একমত হয়েছে এবং 3টি রাজনৈতিক দল একমত হয়নি। তাদের ক্রমিক হচ্ছে 8, 9 ও 20। ওই ক্রমিকটা দেখলে বোঝা যাবে যে কারা কারা এটাতে দ্বিমত দিয়েছে। এখন আমরা একটু দেখবো 7 কতে কি লেখা আছে এবং 7 খতে কি লেখা আছে, তাহলেই তো আপনি বুঝতে পারবেন যে আমি কি বলছি, আমার কথা ঠিক না বেঠিক। 7 কতে লেখা আছে কোন ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় এই সংবিধান বা এর কোনো অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করলে বা করার জন্য উদ্যোগ বা ষড়যন্ত্র করলে তার এই কাজ রাষ্ট্রদ্রোহিতা হবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতা অপরাধে দোষী সাব্যস্ত হবেন। খ বলছে এই সংবিধান বা এর কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করলে বা করার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করলে তার এই কাজ রাষ্ট্রদ্রোহিতা হবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী সাব্যস্ত হবেন। বুঝতে পারছেন? ফলে এইটা উঠিয়ে দেওয়ার মাধ্যমে আপনার বুঝতেই পারছেন যে সংবিধানের এখন কেউ সংবিধান রদ, পরিবর্তন, বাতিল এগুলা করলে তার কোনো আর শাস্তি হবে না। ফলে যারা বলছে যে না আমরা সংবিধানকে রক্ষা করেছি, এটা মিথ্যা কথা। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে মূলনীতি সমূহ। তারা সংবিধানের আমাদের মূলনীতি আছে হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। এইটাকে উঠিয়ে দিয়ে তারা মূলনীতি করতে চাচ্ছে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। এই তিনটা নেওয়া হয়েছে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র থেকে। এরা একটু চালাক। আমরা যদি এখন এটা নিয়ে দ্বিমত পোষণ করি তখন এরা আমাদেরকে বলবে কেন স্বাধীনতার ঘোষণাপত্রেই তো এটা লেখা আছে, এটা তো স্বাধীনতার ঘোষণাপত্রে তখন তাজউদ্দিন আহমেদের সমন্বয় ব্যারিস্টার আমিরুল ইসলাম করেছে, এইটা আমাদেরকে বলার চেষ্টা করবে। দ্যাটস ভেরি গুড মুভ, ইন্টারেস্টিং মুভ। হ্যাঁ, আমি বুঝলাম যে এটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে আছে, কিন্তু এই স্বাধীনতার ঘোষণাপত্রকে ভেঙে আমরা যখন 4টি পিওর মূলনীতিকে বের করেছি,
আমাদের সংবিধানে আমরা এনেছি। এই জিনিসটা বাদ দেওয়ার কারণটা কি? এর কারণ হলো যে এই তিনটা যেই প্রত্যয় রয়েছে বা প্রতিজ্ঞা রয়েছে, এই প্রতিজ্ঞার মিস ইউজ করা সম্ভব। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন? অবশ্যই বুঝতে পারছে। আচ্ছা, যেমন যারা বলছে আপনি খেয়াল করে দেখুন, আপনাকে আমি এখানে কন্ট্রাডিকশনটা বুঝাই। তারা বলছে যে এই সংবিধানের মূলনীতি হবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। জি, আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করলেন, ইলেকশনে আসতে দিলেন না, তাদেরকে আপনি আদালতে লড়াই করতে দিলেন না। এটা কি সাম্যের কোনো জায়গাতে পড়ে? আচ্ছা, মানবিক মর্যাদা, আপনি যা নোংরামি করেছেন গত 2 বছর, যা করেছেন, মানবিক মর্যাদাকে যদি সমুন্নত রাখতে বলেন, আমার মনে হয় আমার আর বলার কিছু নাই। আমাদের নেতাকর্মীরা যে খুন খারাপের শিকার হয়েছে, আমাদের 32 নম্বর ভাঙা থেকে শুরু করে জাতীয় ঐতিহ্যকে ধ্বংস করা, জাতীয় 4 নেতার মুরাল ভাঙা, মুক্তিযুদ্ধের সমস্ত কিছুকে ধ্বংস করা, এবং এগুলো মানবিক মর্যাদার আন্ডারে পড়ে কিনা সেটা নিয়ে আমি প্রশ্ন করতে চাই। সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। সামাজিক ন্যায় বিচার জিনিসটা কি? সামাজিক ন্যায় বিচারকে ওরা যেটা ইনসাফ বলছে, অর্থাৎ সামাজিক ন্যায় বিচারটাকে আমি নানান ভাবে ব্যাখ্যা করতে পারি। সামাজিক ন্যায় বিচারটা কি বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রে আছে, যাদের বাংলাদেশের হাফ অংশ জুড়ে যাদের সমর্থন? অর্থাৎ আপনি সংবিধানে যে 3টি মূলনীতি আনার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন সেইখানে আপনার প্রস্তাব আনলো, সেইটা এই অবৈধ ইউনূস সরকারই মানে না, প্র্যাকটিক্যাল জীবনে, বাস্তব জীবনে সেটা তারা অপপ্রয়োগ করেছে। অথচ তারাই আবার বলছে সংবিধান সংশোধনের ব্যাপারে, বা তারা বলছে মূলনীতির ব্যাপারে। সো আপনি দেখেন তারা কিভাবে কন্ট্রাডিক্ট করছে। আচ্ছা, এরপরে তারা রাষ্ট্রপতির ক্ষমতাটাকে একটা আলাদা জায়গাতে নিতে চাচ্ছে, বলছে যে রাষ্ট্রপতি যেহেতু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কয়েকটা জায়গাতে নিয়োগ দিতে পারতো, এখন আর প্রধানমন্ত্রীর পরামর্শের প্রয়োজন হবে না, সরাসরি তিনিই নিয়োগ দিতে পারবেন। অর্থাৎ রাষ্ট্রের যিনি এক্সিকিউটিভ হেড, আমাদের বাংলাদেশ তো হচ্ছে আপনার ক্যাবিনেট সিস্টেমে চলে, অর্থাৎ মন্ত্রী পরিষদ শাসিত সরকার, তাই তো? এটা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট নয়। সেখানে প্রেসিডেন্টের কাছে যদি ওরা প্রস্তাব করেছে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে রাষ্ট্রপতি সরাসরি নিয়োগ দিতে পারবে, কোনো পরামর্শের প্রয়োজন হবে না। তথ্য কমিশনারের প্রধান তথ্য কমিশনার নিয়োগ দিতে পারবে, কোনো রকমের আপনার পরামর্শের প্রয়োজন হবে না। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যগণ, আইন কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এবং সদস্যগণ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ 6টি পদ নাকি রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারবে। তাহলে এক্সিকিউটিভের প্রধান যে মাননীয় প্রধানমন্ত্রী হবেন, তাহলে সেই প্রধানমন্ত্রী কি করবেন, আসলে তার কাজটা কি? এবং আরেকটা জিনিস তো হচ্ছে, এবং রাষ্ট্রপতি কিন্তু এটাও জেনে রাখেন, আপা আমি আপনাকে বলবেন, আপনি জাস্ট এটা জেনে রাখেন যে এই রাষ্ট্রপতি কিন্তু নির্বাচিত হবে আবার এই যে এমপিজরা আছে, এমপিজের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোটে। সরি, আপনি কিছু একটা বলছিলেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর, তারা বলছে ক্ষমতার একটা ব্যালেন্স করবে, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে এইটা 2টা ডিভাইড অ্যান্ড রুলের একটা খেলার একটা ব্যাপার দেখতে পাচ্ছি স্পষ্টত, ডেফিনেটলি, এবং পুরোটাই ইমব্যালেন্স একটা জায়গা। এই যে দুইটা শক্তি বলয় আপনি তৈরি করতে যাচ্ছেন, তার একটা স্পষ্ট উদাহরণ হচ্ছে আপনি উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ করবেন। এই উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ জিনিসটা কি? যেই পার্টি যত ভোট পেয়েছে সেই রেশিও অনুযায়ী তারা সদস্য নির্বাচিত করবে, সেই সদস্যরা উচ্চ কক্ষে বসবে। উচ্চ কক্ষ শুনলে মনে হয় কি ওই একটা উঁচু একটা বিল্ডিং এর মধ্যে বা উঁচু কোনো চেয়ারে বসে থাকবে, নামটাই উচ্চ কক্ষ। অর্থাৎ আপনার 2টা পার্ট থাকবে, একটা হচ্ছে এমপিজরা যারা নির্বাচিত হয়ে গেলেন এবং হচ্ছে মানে লোয়ার শ্রেণীর, আর যেটা হচ্ছে এবং এই ভোটের রেশিও অনুযায়ী আরো কিছু সদস্যকে নিয়োগ দিতে পারবে ওই রাজনৈতিক দল তাদের পছন্দ অনুযায়ী, তারা উচ্চ কক্ষ। এখন একটা সিদ্ধান্ত যখন আপনি নিতে যাবেন, তখন উচ্চ কক্ষের 2/3 অনুমতি লাগবে, আবার নিম্ন কক্ষের 2/3 অনুমতি লাগবে। তাহলে আপনি বোঝেন যে যদি কোনো একটা ম্যাটারে, জাতীয় কোনো একটা গুরুত্বপূর্ণ ম্যাটারে উচ্চ কক্ষ একমত না হয়, তখন কি হবে? না, এখানে আরেকটা সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা আপনি বললেন যে হ্যাঁ, তারা পিআর মাধ্যমে বা হচ্ছে একটা ভোটের পারসেপশনে যাকে ইচ্ছা তাকে কিন্তু উচ্চ কক্ষে নিয়ে আসতে পারে, সেখানে ভোট বা জনগণের কোনো অংশগ্রহণ থাকছে না। আপনি ধরেন, আপনি মনে করলেন যে আপনি গোলাম আজমের ছেলেকে নিয়ে আসলেন,
আপনি আসতেই পারে। বাংলাদেশের সবচেয়ে শীর্ষ সন্ত্রাসীকে নিয়ে আসলেন, আপনাকে কিছু করতে পারবে কেউ? কারণ এখানে কিন্তু ইলেকশন হচ্ছে না। না, এখন আমি খেয়াল করে সেটাই দেখেন জনগণের নাম বিক্রি করে আপনাকে কিভাবে ধোকা দিচ্ছে। মনোযোগ দিয়ে শুনবেন। এমপিদেরকে কে প্রত্যক্ষ ভোট দিচ্ছে? সাধারণ জনগণ, তাই না? জি। সাধারণ জনগণ যখন আপনাকে ভোট দিচ্ছে, তখন সে শুধু ভোট দিচ্ছে তার পছন্দের প্রার্থী যাকে সে দেখতে পাচ্ছে। হুম, হুম। দ্যাট প্রার্থী ক্যান বি সিন, ক্যান বি টেস্টেড, অ্যান্ড আপনি তাকে জাস্টিফাইও করতে পারবেন তার সমস্ত কর্মকাণ্ড দিয়ে। অর্থাৎ তাকে আপনি দেখতে পাচ্ছেন। জবাবদিহিতার আওতায় আনতে পারবেন। না 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 না, আবার একটু শোনেন। জি, জবাবদিহিতার আওতায় প্রশ্নটা একটু পরের ধাপে আসে। হুম, জনগণ ভোট দিলে আপনি প্রথম ধাপটা চিন্তা করেন, জি, আমি যদি ইলেকশনে দাঁড়াই, আমাকে মানুষ আমার কথা শুনবে, আমাকে দেখবে, আমার অতীত রেকর্ডকে পর্যালোচনা করে তিনি আমাকে ভোট দিতেও পারেন, নাও দিতে পারেন। তার হুম, মানে জনগণের সামনে আমি উপস্থিত হয়েছি, এবার জনগণের ম্যান্ডেট। এই তো ঘটনা। একদম। এই জনগণের ভোটের রেশিও আপনি হিসাব করে আপনি অদৃশ্য আরো কিছু লোককে আনবেন, জনগণ যেটা জানে না। অর্থাৎ ওই জনগণের সেম ভোটেই একজন থাকবে আপনার চোখের সামনে, একজন থাকবে আননোন। মানে একজন থাকবে হইতেছে মিস্টেরিয়াস গিফট বা মিস্টেরিয়াস পার্সন, আর আরেকজন থাকবে আপনার সামনে। তাহলে একই জনগণের ভোটকে আপনি দুইবার বিক্রি করছেন, ধোকা দিচ্ছেন। আপনি আমার আমার কথার প্যাচটা আপনি ধরতে পেরেছেন? একদম, আমি একদম ধরতে পারছি। এই ধোঁকার মধ্যে তো যে ইউনূস রেজিম থেকে মানুষ মুক্তি চাওয়ার জন্য একটা নির্বাচন করলো এবং তারা এখন উৎসাহিত, অনেকেই মনে করছে যে তারা হাঁফ ছেড়ে বাঁচছে। কিন্তু সেই ফাঁক দিয়ে তো আমি দেখতে পাচ্ছি সেই রেজিমের লোকজনও ঢুকে যেতে পারে বা তাদের সম্ভাবনাটাই বেশি। হ্যাঁ, অবশ্যই। এই যে এনসিপির যেগুলো নির্বাচিত হয়নি সেগুলোকে নিয়ে আসতে পারে। হোয়াট ইউ ক্যান ডু, সেম এমপির মতোই তাদের পাওয়ার থাকবে। একদম। আমি একটু এদের পাওয়ার কেমন থাকবে সেটা একটু একটু দেখি, এখানে উচ্চ কক্ষ নিম্ন কক্ষের কি কি আছে। আচ্ছা, এরপরে আসবো ওরা তত্ত্বাবধায়ক সরকারের কি করেছে না করেছে। হুম, এখানে যেটা হয়েছে যে ধরা যাক আমি আর আপনি একটা সিদ্ধান্ত নিতে পারি, আমাদের সিদ্ধান্তকে চেক এন্ড ব্যালেন্সের জন্য আপনি আমাদের উপরে আরেকটা হায়ারার্কি তৈরি করলেন, ওকে। আমাদের ওই হায়ারার্কির উপরে আপনি আরেকটা হায়ারার্কি তৈরি করলেন। আপনি এটার নাম দিয়েছেন চেক এন্ড ব্যালেন্স, আপনি এটার নাম দিয়েছেন অ্যাকাউন্টেবিলিটি। কিন্তু একই সাথে আপনি কি এটা খেয়াল করছেন যে এই হায়ারার্কি তৈরি করে আপনি আসলে ডিসিশন মেকিং প্রসেসটাকে এত জটিল করছেন যে সিদ্ধান্তই আপনি আর নিতে পারবেন না। একদম। তার মানে এইটা প্রমাণিত হচ্ছে যে জনগণের ভোট আসলে ম্যাটার করেই না। আমি এখন ধরেন ভোট দিয়েছি, আমি জি, বলবো যে ভাই আমি ভোট দিয়েছি আমার আসনের ওই লোকটাকে এমপি হওয়ার জন্য, সে এমপি হয়েছে। এখন আমার ভোটকে আপনি দুইবার বিক্রি করছেন। আমার ভোট তো ভাই একটা আননোন মানুষকে আনার জন্য আমি দেই নাই, না, ওইটার জন্য তো ভাই আপনি আমার ম্যান্ডেট নেন নাই। না সে তো বলবে হ্যাঁ ভোট দিয়েছো মানেই তো তুমি ম্যান্ডেট দিয়েছো। না, হ্যাঁ ভোট দিয়েছি, ম্যান্ডেট দিয়েছি, ওই জায়গাও না। আপনার হ্যাঁ ভোট কত পার্সেন্ট পড়েছে বলুন তো? ওরা বলছে 60% এর উপর কাছাকাছি প্রায়, কিন্তু না প্রকৃত না, হ্যাঁ হ্যাঁ ভোট 60% পড়েনি। হ্যাঁ, না হ্যাঁ ভোট ওটা পড়েছে হচ্ছে মনে হয় আপনার 7 বা 8% পড়েছে। আমি একটা অ্যাকচুয়ালি হিসাব দেখলাম। 5% কারণ সামথিং। অনেকে হ্যাঁ ভোট টোট দেয়নি, অনেকে আপনার ওই যে ভোট সিল মেরেছে কিন্তু হ্যাঁ ভোট ট্যাভোটে দেয়নি, এগুলো সব বাতিল হয়ে গেছে। কিন্তু আমি সেটা তারপরে দেখেছি। পুরো গোনায় তো এসছে যে হ্যাঁ ভোটের সাপোর্ট অনেক। আমি একটু খুঁজে দেখতে পারি, একটু এটা ভুলে গিয়েছি আসলে এক্সাক্ট যে হ্যাঁ, এবং জি, আমরা তো দেখেছি যে কিভাবে এই এই ভোট গ্রহণ প্রক্রিয়া হয়েছে, কিভাবে সিল মেরেছে। আপনি দেখেছেন না এক হুজুর কিভাবে সে মানে মোটামুটি 140 মাইল বেগে বল করেছে, অর্থাৎ সিল মেরেছে। আপনি এর দেখেছেন বাইরে না আমরা যদি সেগুলো? পার্বত্য এলাকার কথা বলি, হ্যাঁ পার্বত্য এলাকায় কোনোভাবেই হ্যাঁ ভোটকে জেতানো যায়নি। না ভোটটা সর্বোচ্চ জায়গায় এসছে। রাজশাহীতে 244% না না, বেশি ভোট। আপনি যে না না, প্রথমে ব্যাপার হচ্ছে যে আপনি যে হ্যাঁ এবং না ভোটের কথা বলছেন, জি, হ্যাঁ এবং না ভোটটা যে গণভোটের অংশ, এটা তো এইভাবে হতে পারে না। আপনার প্রসেসটা তো ভুল। হ্যাঁ এবং না ভোট একমাত্র করতে পারে একটা নির্বাচিত সংসদ। এইটা হচ্ছে আইনগত জায়গা, আমার মনে হয় সবচেয়ে বড় জায়গা যে আপনার তো অধিকারই হ্যাঁ, নেই হ্যাঁ এবং না ভোট। আপনি তো ভয়েড অ্যাব ইনিশিও শুরুতেই বাতিল। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের সংবিধানে গণভোটের প্রভিশনটা উঠিয়ে দেওয়া হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এই পঞ্চদশ সংশোধনীকে বাতিল ঘোষণা করেছে আদালত, মেনে নিলাম। কিন্তু
এই পরবর্তী সময় থেকে এটাকে রেকটিফাই করে সংবিধানে ঢুকানো হয়নি। সংবিধানে ঢুকাতে হবে না পার্লামেন্টে। হুম হুম পার্লামেন্টে আপনি পঞ্চদশ সংশোধনী বাতিল হয়েছে, আদালত বাতিল করেছে। এখন আপনি একটা সংসদ আসার পরে, একটা প্রস্তাব আনার পরে এটাকে আবার আপনার সংবিধানে আনতে হবে। এখনো তো আমাদের সংবিধান হয়েছে, এই গণভোটটা নাই এখনো পর্যন্ত। না, তাহলে এই একটা সংবিধানের সংসদ বসবে, অধীনেই সংসদ নির্বাচন। বসার পরে গণভোটকে আনবে, গণভোট আনার পরে গণভোট হবে। একদম। আপনি কে? আপনি বলতেছেন আমি হচ্ছে সংবিধানের আন্ডারে শপথ নেওয়া ব্যক্তি। তো আপনি সংবিধানের অধীনে শপথ নিয়ে তো সংবিধান ভঙ্গ করতে পারেন না রে ভাই। কি আজব আজব কথাবার্তা। না, ওই বিশ্লেষণে গেলে তো তাদের নির্বাচন করার অধিকার নাই, 18 মাসের ক্ষমতায় থাকার আমি তো অধিকার ওই নাই। ওই বিশ্লেষণে যাব না। আমাকে তো জি, শোনেন, তত্ত্বাবধায়ক সরকার যখন এই আদালতে মামলাটা ওঠে, তখন বিচারপতি খায়রুল হক খুব চমৎকার কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় পক্ষই লড়াই করছেন। আপনারা হয়তো অনেকেই জানবেন বা জানেন না যে তত্ত্বাবধায়ক সরকার যাতে টিকে থাকে সেটার জন্য কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দল আদালতে গেছে। আপনি এটা জানেন? আমি এটা জানি। আপনি আমার একটা অনুষ্ঠানে বলেছিলেন যে তারা পক্ষে ছিল তত্ত্বাবধায়ক কিন্তু সরকার। বিচারপতি খায়রুল হক বলেছেন যে আমার তো বিচার্য বিষয় এটা না, আমাকে দেখতে বলা হয়েছে যে এটা আলট্রা ভাইরাস কিনা। আলট্রা ভাইরাস মানে হচ্ছে সংবিধানের বাইরে কিনা, জি, সংবিধানের এখতিয়ার বহির্ভূত কিনা। যতটুকু এখতিয়ার বহির্ভূত উনি ততটুকুই বাতিল করবে। আমাদের সংবিধানে লেখা আছে যে জনগণই সকল ক্ষমতার উৎস এবং একটি নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে। তত্ত্বাবধায়ক সরকার তো নির্বাচিত ছিল না। তারা 3 মাসের কথা বলে 3 বছর থাকে, একদিনের কথা বলে 2 বছর থাকে। ফলে এটাকে বারবার ফেইল প্রমাণিত হয়েছে। এবং তত্ত্বাবধায়ক সরকার কিভাবে এটাকে আপনাকে নষ্ট করা যায়, নস্যাৎ করা যায়, সেই প্রক্রিয়াও আমরা দেখেছি বিএনপি আমলে, বিচারপতিদের অবশ্যই। বয়স বাড়িয়ে। ফলে তখন বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে অ্যাপিলেট ডিভিশন 4 জন রায় দিয়েছে যে না, তত্ত্বাবধায়ক সরকার একটা অগণতান্ত্রিক এবং ইটস এগেইনস্ট দি বেসিক বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। সেখানে প্রচুর মামলার রেফারেন্স এসেছে। আমি ওই দীর্ঘ আলোচনাতে যাব না। আপনারা কেউ যদি এই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মামলাটা বা ত্রয়োদশ সংশোধনী বাতিলের মামলাটা আপনারা দেখেন, তাহলে আপনারা সেটা বুঝতে পারবেন। পড়তে হবে, এটার জন্য প্রচুর পড়াশোনা করতে হবে। খালি শুনে শুনে, মানে দর্শকদের উদ্দেশ্যে বলা আর কি, যে দর্শকরা প্রচুর পড়তে হবে। আমার এই কথাটা বোঝার জন্য আপনাদেরকে জুলাই সনদ পড়তে হবে, 13th অ্যামেন্ডমেন্ট পড়তে হবে, পঞ্চম। আমি এতক্ষণ পর্যন্ত যা যা বললাম, আমার এই কথাটা সত্যি না মিথ্যা, আমি এই মিডিয়াতে এসে মিথ্যা কথা বলে গেলেন কিনা, এইটাকে ক্রস চেক করার জন্য আপনাদেরকে পড়তে হবে। ঠিক আছে? আমি তো মানুষ, আমার তো ভুল হতেই পারে, কিন্তু এইটা ভুল হয়েছে কিনা এটা জানার জন্য পড়তে হবে। ফলে এই হচ্ছে মোটামুটি জুলাই সনদের সারসংক্ষেপ। এবার আসি আমরা তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে। ওরা জি, তত্ত্বাবধায়ক সরকারের একটা রূপরেখা দিয়েছে। আপনি যদি এই রূপরেখাটা পড়েন আপা, বিলিভ মি, আই এম নট জোকিং, আপনার মাথা ভনভন 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 করবে। এমন জটিল সিস্টেম তারা বের করেছে যে জিন্দেগিতে কেউ তত্ত্বাবধায়ক সরকারের কোনো কাউকে খুঁজে পাবে না। আপনি এটা যদি পড়েন, আমি একটু পড়ি তাহলে বুঝবেন। মেয়াদ অবসানের কারণে অথবা মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। খেয়াল করে দেখেন, অন্য কোনো কারণে। এই অন্য কোনো কারণ খুবই ধোঁয়াশা। তার মানে হচ্ছে ইলিগালি যদি সংসদ ভেঙে যায়, হ্যাঁ হ্যাঁ, তাহলেও আপনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দিবেন। অর্থাৎ এই অন্য কোনো কারণটাকে আপনার মেনে নিতে হবে। অন্য কোনো কারণ থাকবে কেন সংবিধানে? সংবিধানে থাকবে যদি কোনো আইনগত পন্থায় সংবিধান অনুযায়ী ভেঙে যায়। এর অথবা মানে হচ্ছে এই অন্য কোনো কারণ মানে হচ্ছে অসাংবিধানিক পন্থাতেও যদি ভেঙে যায়। এটাকে মানে একটা, যে কেউ দেখেন, জবরদখল করলো। ভালো করে যদি আপনি এটা না পড়েন তাহলে কিন্তু সাধারণ মানুষ এটা বুঝবে না। না, এই যে কথাটা বললো অন্য কোনো কারণে, তাহলে এটার মধ্যে আপনি একটা ফাঁকা জায়গা রেখে দিলেন যে জি, তার কারণ তারা জানে তারা যে পদ্ধতিতে এসেছে ওই পদ্ধতিতে যদি ভবিষ্যতে আরেকবার কেউ আসে। একদম। প্যাচ মানে বুঝতে পেরেছেন? আইনি প্যাচ বুঝেছেন? যে কোনো সময় এটা কিন্তু পাকিস্তানের একটা রূপরেখার মতো মনে হচ্ছে যে সেখানে মানে কখনোই গণতান্ত্রিক বা নির্বাচিত সরকার থাকলে উঠে নির্বাচন হয় 6 মাস 1 বছর পর,
আমরা জানি পাকিস্তানের জন্ম লগ্ন থেকে যে ঘটনাগুলো ঘটছে সেই অপশনের জায়গাটা আমরা একটা গন্ধ আমি পাচ্ছি। আমি জানি হ্যাঁ, না। এই এখানে তারা একটা ফাঁক রেখে দিয়েছে। এই কারণেই আমরা বলছি, তারা তো নিজেদের অনেক চালাক মনে করে, তারা জানে যেগুলো কেউ পরে টরে না, পড়বে না। সাধারণ জনগণ তো আসলে, টু বি অনেস্ট, কয়জন এই জুলাই চার্টার পুরোটা পড়েছে? আপনি আমি আমাকে বলেন, খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছে কে? একদম মানে আমার কিভাবে পক্ষে পড়েছে? পুরোটা পড়া কঠিন। তাহলে সাধারণ জনগণ তো অবশ্যই তাদের অত সময় নেই। এরপরে তারা বলেছে সংবিধানের অনুচ্ছেদ 58 খ সংশোধন পূর্বক সংসদের মেয়াদ অবসান হওয়ার 15 দিন পূর্বে এবং মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে ভঙ্গ হওয়ার 15 দিনের মধ্যে ভঙ্গ হবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে। মানে এখন মাঝখানে 15 দিন কি হবে তাহলে? মানে এখন মনে করেন, আমি না ওইটা থেকে আগে আসেন, অন্য কোনো কারণে যদি সংসদ ভেঙে যায়, হুম, ওই সেই অন্য কোনো কারণে যদি প্রধানমন্ত্রী না থাকে, কেউ না থাকে, তখন তত্ত্বাবধায়ক সরকার করবেটা কে? সেটা কিভাবে গঠিত হবে? সেটা কি আবার একটা আন্দোলন বা হচ্ছে বিশেষ মানে বাহিনী? তত্ত্বাবধায়ক সরকার গঠন করবেটা কে? এক্সাক্টলি আমি সেটাই আচ্ছা, প্রশ্নটা করছিলাম। এবার 3 নাম্বার, মেয়াদ অবসানের ক্ষেত্রে সংসদের মেয়াদ অবসান হওয়ার 30 দিন পূর্বে আইনসভার নিম্ন কক্ষের স্পিকারের তত্ত্বাবধানে এবং জাতীয় সংসদ সচিবালয়ের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি, যদি সংসদে আসন সংখ্যার বিবেচনায় একাধিক দল দ্বিতীয় বৃহত্তম দলের অবস্থানে থাকে, তাহলে সেসব দলের মধ্য থেকে নির্বাচনের সর্বোচ্চ পরিমাণে ভোটপ্রাপ্ত দলটি দ্বিতীয় বৃহত্তম হবে। আচ্ছা, মোট 5, তারা কি করবে? 5 সদস্য সমন্বয়ে একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বা বাছাই কমিটি গঠিত হবে। হুম, হুম। কমিটির যে কোনো বৈঠক ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জাতীয় সংসদের স্পিকার সভাপতিত্ব করবেন। জি। কমিটি গঠিত হওয়ার পরবর্তী 24 ঘন্টার মধ্যে কমিটি নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ, সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলসমূহ এবং জাতীয় সংসদের স্বতন্ত্র সদস্যদের নিকটতে সংবিধানের অনুচ্ছেদ 58 গ 7 বর্ণিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তির নাম প্রস্তাবের আহ্বান করবে এবং এক্ষেত্রে প্রতিটি দল একজন এবং স্বতন্ত্র সংসদ সদস্য একজন মাত্র ব্যক্তির নাম প্রস্তাব করতে পারবে। আচ্ছা, প্রস্তাব করলো, প্রস্তাব করার পরে কি হবে? প্রতিটা দল একজন পড়ি করে আমরা। নাম প্রস্তাব করলো। তাহলে এই একজনের মধ্যে তাহলে কি প্রতিটা দল মানে খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, একজন করে করলেন। আচ্ছা, করলেন। হ্যাঁ। রাজনৈতিক দলসমূহ এবং স্বতন্ত্র সংসদ সদস্যগণ পরবর্তী 24 ঘন্টার মধ্যে, মানে 24 ঘন্টার মধ্যেই আপনাকে নির্বাচিত করতে হবে, অর্থাৎ আপনার পছন্দ হোক আর না হোক। তারপরে আবার ভোটাভুটি হবে। মানে জাতীয় সংসদ সচিবালয়ে তাদের প্রস্তাবিত নাম দাখিল করবে। কমিটি নিজ উদ্যোগেও তত্ত্বাবধায়ক সরকারের পদের জন্য উপযুক্ত ব্যক্তির নাম অনুসন্ধান অন্তর্ভুক্ত করতে পারবে। আচ্ছা, 6 নাম্বার, পরবর্তী 72 ঘন্টার মধ্যে কমিটির সদস্যগণ সভায় মিলিত হয়ে নিজেদের অনুসন্ধানে প্রাপ্ত এবং রাজনৈতিক দলসমূহ স্বতন্ত্র সংসদ সদস্যের নিকট হতে প্রস্তাবিত নামসমূহ নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করত বাংলাদেশের যে সংবিধানের অনুচ্ছেদ 58 গ 7 অধীনে উপদেষ্টা হওয়ার যোগ্য তাদের মধ্য থেকে একজনকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নেবেন এবং তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। আচ্ছা, বাছাই কমিটি গঠিত হওয়ার পরবর্তী 120 ঘন্টার মধ্যে এই পদ্ধতিতে প্রধান উপদেষ্টা বা ব্যক্তিকে চূড়ান্ত করা সম্ভব না হলে পরবর্তী 48 ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টা পদের জন্য অনুচ্ছেদ 58 গ এর বর্ণিত শর্ত অনুসরণ পূর্বক সংসদের সরকারি দল বা জোট 5 জন উপযুক্ত ব্যক্তির নাম প্রস্তাব করবে এবং বিরোধী দল 5 জন নাম উপযুক্ত করবে এবং দ্বিতীয় বিরোধী দল 2 জন ব্যক্তির না প্রধান বিরোধী দল জোট 5 জন উপযুক্ত নাম, এছাড়া সংসদের দ্বিতীয় বৃহত্তম দল 2 জন উপযুক্ত ব্যক্তির নাম প্রস্তাব করবে। যদি সংসদে আসন সংখ্যার বিবেচনায় একাধিক দল দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল অবস্থানে থাকে, তাহলে সেসব দলের মধ্যে থেকে নির্বাচনে সর্বোচ্চ পরিমাণ ভোটপ্রাপ্ত দলটি দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ সংসদে একটা সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে এবং দ্বিতীয় বিরোধী দল থাকবে, মানে বিরোধী দলের পরে যারা আসন সংখ্যায় বেশি। জি। 5 জন 2 জন করে তারা নাম প্রস্তাব করবে। উপযুক্ত 7 বর্ণিত সময় অতিবাহিত হওয়ার পরবর্তী 48 ঘন্টার মধ্যে সরকারি দল জোটের প্রস্তাবিত 5 জন ব্যক্তির নামের তালিকা হতে প্রধান বিরোধী দল জোট যে কোনো একজনকে বেছে নেবে। অর্থাৎ বিরোধী দল যে নামটা প্রস্তাব করেছে সেই বিরোধী দলের নাম থেকে সরকারি দল একজনের নাম বেছে নেবে, সরকারি দলের নাম থেকে বিরোধী দল একজন নাম বেছে নেবে। এগুলা কোনো হইল? মানে সরকারি দল যে নামটা দিয়েছে আর বিরোধী দল যে নামটা দিয়েছে, এক দলের সাথে তো আরেক দলের নাম নাও থাকতে পারে। তো যারা তাদের নাম প্রস্তাবই করে নাই, তারা আবার তাদের
বাছাইকৃত দল থেকে আমি আর একটু সহজে বুঝা বলি দর্শকের জন্য। ধরা যাক আপনি 5টা নাম দিলেন, হ্যাঁ। সরকারি দল, আমি 5টা নাম দিলাম। হুম। আমার যে 5টা নাম সেখানে আপনার 5টা নামের সাথে কোনো মিল নাই, আবার আপনার থেকে 5টা নাম তার কোনো মিল নাই। এখন আমি যদি তত্ত্বাবধায়ক সরকার না মানে বানাতে পারি, তাহলে আপনার লিস্ট থেকে আমি একজনকে বেছে নিব, আবার আপনি আমার লিস্ট থেকে একজনকে বেছে নেবেন। এগুলো মানে একটা কথা আমার পছন্দের জিনিস আমার বেছে নেওয়ার কোনো অধিকার নাই। আমার না। এটা হচ্ছে থার্ড স্টেপ, যদি ওই শুরুর দিকে তত্ত্বাবধায়ক সরকার আপনি গঠন করতে না পারেন। হতো ফার্স্ট এইটা মানে আমি আপনাকে সোজা কথাতে বলি, জি এখানে সুযোগ আছে যে তত্ত্বাবধায়ক সরকার যদি আপনি কাউকে পছন্দ না করেন তাহলে কি হবে সেটার কোনো এন্ড এখানে নাই। যেমন আমরা এর আগে কি বলেছিলাম, একেবারে সেট একটা রুল, তাহলে ভেজাল শেষ, যে অ্যাপিলেট ডিভিশনের সর্বশেষ যিনি অবসর নিয়েছেন তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। সিম্পল রুল। এইবার আপনার 5টা নাম প্রস্তাব করা, 10টা নাম প্রস্তাব করা, এগুলো কোনো ভেজালই নাই। না, সুন্দর মতো আমাদের রাজনীতিটা চলছিল। বিএনপি করলো কি, ওই সর্বশেষ অবসরপ্রাপ্ত যে বিচারপতি কে এম হাসান, তাকে রাখার জন্য তারা বিচারপতিদের বয়স বাড়িয়ে দিল। বিএনপি যদি এই শয়তানিটা না করত তাহলে কিন্তু আজকে এই পেঁচালটা হয় না। এখন এরা যে প্রস্তাব দিয়েছে এটা এত কঠিন একটা পদ্ধতি, যেমন ওই একটা কথা আছে, একটু মজা করি, অনেক কঠিন কঠিন কথা বলছি তো। এক হুজুর ওয়াজ করছে, বলেছে যে কি জানো, গাছের পাতা, আল্লাহ যদি গাছের পাতা এই ফানির মধ্যে হালায়, ওই নোয়াখালীর এক হুজুর, তাহলে আল্লাহ এই কবুল করবে সেই কবুল করবে, এটা বলছে। তো সেখানে একজন নোয়াখালীর লোক ছিল, কয় এরিও হুজুর, আল্লাহ যদি গাছের হাতা অর্ধেক মাটিতে হালায় আর অর্ধেক পানিতে হালায় তখন কি হইব? আচ্ছা, তো আমার বাড়িও লক্ষ্মীপুর, নোয়াখালী। সো আমিও একটু জটিল প্রশ্ন করতে চাই, যদি আমার কাউকেই পছন্দ না হয় তখন কি হবে? দ্যাট ইজ ট্রু, যে আমরা কোনোভাবেই একমত। আসলে ইটস এ নেভার। এই আসলে হয়েছে কি, একটা লোক যে থাকে আমেরিকাতে, তিনি আমেরিকাতে আজীবন কাটিয়েছেন, সিআইএ এর হয়ে কাজ করেছেন, সিআইএ অপারেটিভ, সিআইএ এজেন্ট, সিআইএ এর অ্যাসেট, ওরা সিআইএ এর হয়ে কাজ করেছে। এই লোকটিকে পাঠানো হয়েছে বাংলাদেশের সংবিধানে একটা প্যাচ লাগিয়ে দেওয়ার জন্য। আইনি কোরা ব্যারিস্টার মঈন ফিরোজী। ব্যারিস্টার মঈন ফিরোজী সম্পর্কে আমি আপনাকে একটা ধারণা দিই, উনি কেমন ব্যক্তি সেটা একটা ধারণা দিই। 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করেছে। ছাত্ররা তোমরা বুঝেছো, এটার মানে হচ্ছে 12টা মাসের যেই লাস্টের মাস, সেই মাসের যে 16 নম্বর, ওই 16 নম্বর দিনেই স্বাধীন হয়েছে। ছাত্ররা তোমরা বুঝতে পারছো? এর মানে হচ্ছে ডিসেম্বর, DCMBR, ওই ডিসেম্বরের 16 এই যে তারিখটা আছে, এদিনই বাংলাদেশ স্বাধীন হয়েছে। ছাত্ররা তোমরা বুঝতে পারছো? আমি বুঝাতে চাইছি যে 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো মঈন ফিরোজী স্যার এইভাবে পড়াতো। একটা পর্যায়ে মাথা এমন ভনভন করতো, লোকটাকে দেখে মনে হতো যে এটা মানুষ না, বন মানুষ মনে দাঁড়িয়ে আছে সামনে। এত বিরক্তিকর এবং এত বাজে একটা টিচার না আমাদের, এত মানে, তাকে যদি ধরেন আমরা একটা কোশ্চেন করতাম, আচ্ছা এটা আমি পরে বোঝাবো, উনি পারতেন না, জানতেন না। মঈন ভাই এটা কি বললেন বুঝতে পারিনি, হ্যাঁ পরে বোঝাবো, পরের ক্লাসে বোঝাবো। এই লোককে নিয়ে এসেছে আপনার সংবিধান সংশোধন করতে, তাহলে সংবিধান তেমন হবেই। আমাদের জন্য খুবই দুর্ভাগ্য, জানেন, আমার না আসলে এই দেশের মানুষের জন্যই কষ্ট লাগে। এই যে সাফারটা করবে, কে করবে? আমি তো অনেক ভালো আছি, ইংল্যান্ডে থাকি, হ্যাঁ, আমার পেশা আছে, ওকালতি করি, সুন্দর মতো টাকা পয়সা রোজগার করছি, থেকে যাব। তো বাংলাদেশে যারা উদয়স্ত পরিশ্রম করে, বাংলাদেশেই যাদেরকে থাকতে হবে, যারা আমাদের মতো এরকম প্রিভিলেজ না, চলে যেতে পারবে না, যে মন যেদিকে চায় একটা পশ্চিমা দেশে ভাগলাম, তাদের কি হবে? আমি এই প্রশ্নটা এই চর্চাটা তাদের জন্য না, একদমই নিজুমদা, আপনাকে এইটার যেমন গত
বেশ কয়দিন আমি বেশ কিছু শো করেছি যে ওকে নারীদের ক্ষেত্রে বা এইটা মৌলবাদী ক্ষমতায় আসছে, যারা তোমরা বলছো আমাদের কাজের দরকার নাই, আমরা এটা ভালো আছি, কিন্তু যে ব্যাপক সংখ্যক মানুষ যারা ধরেন একেবারে তৃণমূল পর্যায়ে, যে গার্মেন্টস শ্রমিকটা, যে গ্রামের শিক্ষকটা, প্রাথমিক বিদ্যালয়ে আমরা, আপনি হয়তো জানেন যে 15 বছরে শেখ হাসিনার সময়ে একটা বিশাল বিপ্লব ঘটে গেছিল, যে বাংলাদেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী, বাবা মাও স্বপ্ন দেখতো মেয়েকে নিয়ে, সে বোঝা মনে করতো না, রাইট, যে তার মেয়েটা পড়াশোনা করবে, একটা চাকরি পাবে, সংসারের চেহারা বদলে গিয়েছিল। সেই নারী শুধু না, এবং প্রান্তিক যে মানুষগুলো তাদের অবস্থা তো, এবং তাদেরকে না জানার জন্যই তো আপনার আজকের শোনেন, এই একটা কথা আমি আপনাকে বলি, জি, যেসব মানুষকে আপনি দেখেন যে খুব নারীদেরকে নোংরা গালিগালাজ করছেন, আপনি ধরে নেবেন সে একটা ডিস্টার্বড ফ্যামিলিতে বড় হয়েছে, অর্থাৎ সে কোনোদিনও তার মাকে কেউ সম্মান করেছে এটা সে দেখেনি, হয়তো বা তার বাবা তাকে পেটাতো, মাকে পেটাতো কাছ থেকে এসে, এগুলো দেখে দেখে বড় হওয়ার কারণে নারীকে তার একেবারে একটা ইনসিগনিফিকেন্ট একটা ক্যারেক্টার মনে হয়েছে। একটা কথা মাথায় রাখবেন, যেই পরিবারে, আমি পরিবার থেকে শুরু করি, যেই পরিবারে নারীকে সম্মান করা হয়নি বা হয় না, সেই পরিবারে ছেলে মেয়েরা মানুষ হয় না, ভালো হয় না, এটা একেবারে পরীক্ষিত সত্য। যেই পরিবারে মাকে অত্যন্ত সম্মান করা হয়, মাকে, বোনদেরকে, বুঝে নেবেন ওইটা একটা শিক্ষিত ফ্যামিলি। আমরা মেয়েদেরকে কেন এত প্রিভিলেজ অবস্থাতে দেখি জানেন? কারণ আমি কিন্তু এই সন্তান ধারণ করতে পারি না, একজন নারী পারেন। এই যে মানুষ বংশবৃদ্ধি, আজকে যা কিছু দেখছেন, নারীকে এই জন্য এগিয়ে রাখে। আর নারী, একটা দেশের নারীরা, আপনার আপনার আর্মসকে যদি আপনি শক্তিশালী না করতে পারেন, ইকুয়ালিটি অফ আর্মস যেটাকে বলি, তাহলে ওই দেশ এগোতে পারে না। জামাতে ইসলামীর নারীর প্রতি তাদের যে মনোভাব, এটা দেখলেই বোঝা যায় যে তারা ভেতরে কি লালন করে। হ্যাঁ, সেটা বুঝতে তো পারছেন আমাদের কথাটা? খুবই পরিষ্কার। আজকে আমি এই আলোচনাটা আমি আরো করব, কারণ আমার কাছে যেটা মনে হয়েছে আরেকদিন খুবই বিস্তারিত করব। আজকে আর আলোচনা করব না, আমি না, প্রচন্ড এই জন্যই আমি শরীর বলছি খারাপ যে আমার। আজকে আর আমরা কথা বলবো না। আমরা প্রায় 1 ঘন্টার উপরে চলে গিয়েছি। এই নারীর এই বিষয়টা যেটা একটু আপনাকে না বললেন, আমার কাছে, আমার দর্শনে বাংলাদেশে যে ভোটের বড় একটা ভূমিকা রেখেছে এই নির্বাচনেও নারীরা, সেটা নিয়ে আমরা অন্যদিন কথা বলবো। সর্বশেষ আপনার কাছে প্রশ্ন, অনেক কঠিন কঠিন কথা বলেছি। বাংলাদেশে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীরা অনেকটা উজ্জীবিত, তারা হচ্ছে নানা অফিসগুলো খুলছে, তারা ইয়ে করছে, কিন্তু সেই সাথে সাথে আমি একটা ব্যতিক্রমী জিনিস, ধানমন্ডি 32 নম্বরে অধ্যাপক জামাল উদ্দিন একজন গিয়েছিলেন বীরত্ব দেখাতে, তার একটু ব্যাকগ্রাউন্ড আমি চেক করলাম। উনি হচ্ছেন মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটা বিষয় করেছিলেন 1996 সালে, তার সবচেয়ে সক্রিয় সদস্য ছিল হাসনাত সার্জিসরা। তো তিনি হঠাৎ করে 18 মাস পরে একটা মানে কেন এখানে গেলেন? এর মধ্যে কি আপনি বঙ্গবন্ধুর প্রতি প্রেম, নাকি কোনো সাবোটাজ বা কোনো একটা? কারণ তার ব্যাকগ্রাউন্ডটা আমি জানি, হয়তো আপনিও জানেন। একটু খোঁজ নিলে আমি একটু আমার খুবই অবাক লেগেছে, আমি একটু খোঁজ নিয়েছি যে আমি তার, আসলে এই এই ভদ্রলোককে আমি আসলে চিনি না, তার সম্পর্কে আমার একেবারেই কোনো ধারণা নেই। ওকে, আমার মনে হয় যে এটা আমি একেবারে সুনির্দিষ্ট তথ্য আছে আমার কাছে, যে উনি মুক্তিযুদ্ধ মঞ্চ করেছিলেন, 1996 সালে চাকরিরত হন, এরপরে মুক্তিযুদ্ধ মঞ্চ, এবং তার এই মুক্তিযুদ্ধ মঞ্চ থেকে আজকে যে এনসিপির যারা মানে এই হাসনাত, এই সার্জিস, এই নাহিদ, এরা তার শিষ্য, এবং এরাই তার সবচেয়ে ঘনিষ্ঠ, এবং এদের মাধ্যমেই যে বাংলাদেশের কোটা আন্দোলনের সবকিছু হয়। তো আমার মনে হয় এটার খোঁজ নেওয়ার দরকার আছে, যে আবারও সেই অতি আওয়ামী লীগ ফিরে আসছে কিনা, বা হাইব্রিড, বা লুঙ্গির তলে গুপ্ত থেকে সুপ্ত, বা ওই না, এখানে একটা ব্যাপার আছে নিপা আপা, সেটা হচ্ছে যে একটা স্বাধীন বাংলাদেশের স্থপতির বাড়ি ভেঙে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। এই ভাঙা, এই ঝুলন্ত কয়েকটা ইট আছে, সেই জায়গাতে যাওয়ার জন্য এত কিছু করতে হয় একটা দেশে। আমি না ওই লজ্জাটাই পেরুতে পারি না, মানে লেট অ্যালোন বাকি আলোচনা। মানে আমি ওই ঘটনা আমার চোখের সামনে যা ঘটে গেছে, বা আমাদের চোখের সামনে যা ঘটে গেছে, আই ক্যান নট স্ট্যান্ড ইট। এটা করা যায়, আমি এটাই সহ্য করতে পারি না, লেট অ্যালোন আদার ফ্যাক্টস। জি, ঠিক আছে, আমি শুধু এটুকু বললাম। তো ভালো থাকবেন। আপনার সর্বশেষ যে আওয়ামী লীগের কর্মীরা তাদের অফিস খুলছে উৎসাহ নিয়ে, বা তাদের প্রতি আপনার কোনো কথাবার্তা আছে কিনা, আওয়ামী লীগ ফিরে আসছে কিনা? দেখেন, জি,
আওয়ামী লীগ ফিরে আসছে কিনা, আওয়ামী লীগ ফিরে গিয়েছে কবে? না না সেটা না, শুনুন, একটা কথা আমি আপনাকে বলি, রাজনীতি করার। একটা কথা আমি আপনাকে বলি, জি। আমি নাম বলবো না, একজন ভদ্রলোকের কথাই বলি। আমাকে আজকে অনেকদিন ধরে মেসেজ করছেন, তার সন্তানের দুধ কেনার টাকা নেই, সত্য। তার পরিবার চালানোর টাকা নেই, পুরো শয্যশায়ী হয়ে বসে আছেন। ভয়ঙ্কর অবস্থা। বাচ্চাকে কালকে দুধ কিভাবে খাওয়াবেন, কিভাবে স্কুলে দিয়ে আসবেন, ওই গাড়ি ভাড়াটা পর্যন্ত নেই। আমি একজনকে একটু আগে অনুরোধ করেছি যে ভাই, একটু উনাকে 10,000 টাকা কি আপনি একটু বিকাশে দিয়ে দিতে পারবেন কিনা, তিনি বলেছেন দেবেন। এই যে যাকে বলেছি 10,000 টাকা দেওয়ার জন্য, তিনিও তৃণমূল, এই যিনি স্ট্রাগল করছেন তিনিও তৃণমূল। এই আওয়ামী লীগ কোন পিলারের উপরে দাঁড়িয়ে আছেন জানেন? এই গায়ের থেকে ঘামের গন্ধ, শ্রমিক, মজুর, এই তৃণমূল। একদম। বাংলাদেশ আওয়ামী লীগ বলতে আমি তৃণমূলকে বুঝি, বাংলাদেশ আওয়ামী লীগকে বলতে আমি শেখ হাসিনাকে বুঝি, বাংলাদেশ আওয়ামী লীগকে বলতে আমি এই ঐক্যবদ্ধ এই হাতগুলোকে বুঝি। আমরা তো কোনোদিন ছিলাম না এমন তো হয়নি। আমাদেরকে খুন করা হয়েছে, টর্চার করা হয়েছে বলে আমাদেরকে যার যার জায়গা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হয়েছে। একদম। আমরা কারো দয়া বা দাক্ষিণ্যে, কারো গ্রিন সিগন্যালে আমাদের আসার কিছু নেই। আমরা আসবো আমাদের স্বরূপে, সমহিমাতে। বিএনপিকে একটা জিনিস বুঝতে হবে, যে একটা জিনিস বিএনপির বোঝা উচিত। আমি জানি যে বিএনপির, আপনি এটা এটা একটু মজা পাবেন, জি। যে বিএনপির বিশেষ করে ছাত্র দল, যুব দলের অনেক ছেলেপেলেরা আমার এই লেখাকে শেয়ার দেয় এবং তারা আমাকে নানানভাবে সমর্থন করে এবং আমাকে মেসেজ দেয় যে আপনার সাথে আমার রাজনৈতিক একমত না, কিন্তু দাদা আপনার চিন্তা ভাবনাগুলো, আমরাও মুক্তিযুদ্ধের পক্ষে, হ্যাঁ আমরা আওয়ামী লীগকে এই কারণে করি না, পছন্দ ওই কারণে, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে আপনার যে স্ট্যান্ড, উই স্যালিউট ইউ। আমি এরকম অসংখ্য মেসেজ পাই, অসংখ্য। বিএনপি করে এবং বলেও দেয় যে দাদা আমার পরিচয়টা আপনি কখনো কাউকে বলবেন না। ওই ট্রাস্টটা আমাকে করে। দেখেন, একটা কথা আমি আপনাকে বলি, আজকে বিএনপির যে শিক্ষাটা হয়েছে যে জামাত কি করতে পারে, দেখেন আমি আর বিএনপি এখানে ধরেন রাজনীতি করলাম, আওয়ামী লীগ বিএনপি, একটা ঐক্যমত্যে আসা দরকার যে বিএনপি আমার রাজনৈতিক প্রতিপক্ষ, বিএনপি ইজ নট মাই এনিমি। আমি বারবার এই কথাটা বলেছি। জি। এই দেশে বিএনপির আমলে আমার নেত্রীর উপরে গ্রেনেড হামলা হয়েছে, এই শত্রুতাটা বিএনপি করেছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় জিয়াউর রহমানের স্পষ্ট ভূমিকার কথা এই ডালিম কয়দিন আগে ওপেন লাইভে বলেছে। এই তত্ত্বাবধায়ক সরকার সমস্ত কিছু আপনি খেয়াল করে দেখবেন। আমি তারপরেও সেগুলো পেছনে ফেলে বলতে চাই যে বিএনপির এবার একটা সুযোগ হয়েছে যে এই স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে নিকাশ করার, এবং বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএনপি তারা যদি একজোট থাকে, হ্যাঁ কে কখন ক্ষমতা আসবে এটা জনগণ দেখবে, জনগণ ভোট দিবে, এই শক্তি দুটো যদি এক থাকে তাহলে বাংলাদেশে কোনোদিন এই সুযোগে এই জামাত শিবির আল বদরের আসতে পারবে না। বিএনপি যদি এটা রিয়ালাইজ করতে পারে ভালো, না করতে পারলে ওদের ভবিষ্যৎ অন্ধকার। আমরা তো রিয়ালাইজ করেছি বহু আগেই। এতটুকুই বলার আছে আমার। তৃণমূলের প্রতি আমার স্যালুট, ভালোবাসা। এই তৃণমূলকে কোন দিন আমি বাংলাদেশে ফিরে এদেরকে জড়া ধরতে পারবো, আমার সামর্থ্য থাকলে আমি প্রত্যেককে ভালো রাখতাম, কিন্তু আমার তো সে সামর্থ্য নেই। আমি শুধু আমার কথা দিয়ে, ভালোবাসা দিয়ে যতটুকু পারে ততটুকু সাহায্য করতে পারি, এতটুকুই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অনেক ধন্যবাদ নিঝুম মজুমদার। আশা করি আবারও আলোচনায় আমরা বসবো। আমি জানি অনেক কঠিন আলোচনা আপনার সাথে আজকে হয়েছে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল এই আলোচনাটা হওয়া জরুরি। কারণ যেহেতু ভোটের মাঠে আমরা দেখি যে ৪ টা বিশিষ্ট কথা দিয়ে তারা ভোট নিয়েছে। কিন্তু ভেতরের জায়গাটা তারা কোনোভাবে প্রচারে আসতে দেয়নি। তো এই আলোচনাগুলো হওয়া জরুরি। যতজন আমার মনে হয় যারা দর্শক ছিলেন তারা যদি আজকের আলোচনা একটু মনোযোগ দিয়ে শোনেন এবং বারবার শুনতে থাকেন তাহলে বোধহয় আপনারা একটা জায়গায় আসবে। কারণ আমি জানি যে আইনের বিষয়ে আমরা এক্সপার্ট না এবং এত কঠিন কথা যদিও নিঝুম মজুমদার আসলে অনেক সহজভাবে বলেছেন এবং সেই জায়গাগুলো আমাদেরকে সচেতনতা দরকার যে বাংলাদেশে যারা জনগণ তাদের ভোট নিয়ে বারবার বা তাদের যে ক্ষমতাটা সেটা নিয়ে কিভাবে ছিনিমিনি খেলছে এই বিশিষ্ট বুদ্ধিজীবী গোষ্ঠী যারা নিজেদেরকে এলিট বা হায়ারকির জায়গায় মনে করে এবং বাংলাদেশের ক্ষমতা জনগণের হাত থেকে সরিয়ে নেওয়ার যে আজীবনের পরিকল্পনা সেখান থেকে অবশ্যই জনগণ উঠে দাঁড়াবে এবং সেই জায়গাটা তারা তাদের চক্রান্ত নস্যাৎ করবে। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবারও। ধন্যবাদ।